আসবে শুরু লাইভ শুরু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও প্রিয় অতিথিবৃন্দু। আজকে রাতের আড্ডা দশম পর্বে আমরা কথা বলবো এমন এক বিষয় যা আজ দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি মানুষের চিন্তার কেন্দ্রবিন্দু। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হাওয়া বইছে। কেউ বলছে এটা সময়ের দাবি, কেউ বলছে এটা নতুন চ্যালেঞ্জের সূচনা। আজ আমরা নিরপেক্ষভাবে আলোচনার চেষ্টা করব জনগণের প্রত্যাশা, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ভবিষ্যতের দিক নির্দেশনা নিয়ে। চলুন মতের ভিন্নতা নয়, মত বিনিময়ের মাধ্যমে দেখি আমরা কিভাবে পুনর্গঠনের রাজনীতির পথে এগোতে পারি। রাজনীতিতে নতুন প্রজন্মের ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ, সাধারণ মানুষ রাজনীতিতে কতটা আস্থা রাখে, পরিবর্তন কি সম্ভব যদি জনগণ সচেতনভাবে ভূমিকা রাখে বা পালন করে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সময়ের পরিবর্তনের সময় না পুনর্গঠনের প্রয়োজন, এই নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের আলোচক বিন্দু বা অতিথিবৃন্দুদের সাথে। আপনারা দর্শক যারা আছেন, আপনারাও ইচ্ছা করলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনার কমেন্টস এর মাধ্যমে আপনি কমেন্টস জানিয়ে আমাদের জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আমাদের সাথে যথারীতি আছেন আমাদের অ্যাডভোকেট এনামুল ভাই আছেন, সোহান সাহেব, আরো দু একজন ইনশাল্লাহ যুক্ত হবেন আশা রাখছি। তো এনামুল ভাই আপনি কেমন আছেন? সোহান সাহেব? জি, আসলে বিষয়টা হচ্ছে কি, আজকে আমি খুবই অসুস্থ, ঠিক আছে, আমার জ্বর। হ্যাঁ, আমি লাইভে আসতে চাই নাই, তারপরেও আমি শুধু আসলাম যে আজকে অন্তত ওনাদের যেহেতু আগে বলি নাই, তারপরে অন্তত বিদায়টা নেওয়া যায়। হ্যাঁ, আমি বেশিক্ষণ থাকবো না, আগে বলে নিচ্ছি। এই এনামুল দোয়া করি ভাইয়ের আপনার জন্য দোয়া করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি সকল কিছুর মালিক, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি রোগ দিয়েছেন, আবার তিনি আমাদেরকে ভালো করবেন, তিনি আমাদেরকে সুস্থ করবেন। ওনার উপরে বিশ্বাস আমাদের সর্বদাই আছে এবং থাকবে ভবিষ্যতেও। তো আশা করছি দ্রুততার সাথে আপনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে তুলুক। তো সোহান সাহেব, আমরা আপনাকে দিয়ে শুরু করি। এনামুল ভাই হয়তো নেটওয়ার্কের প্রবলেম একটু বোঝা যাচ্ছে। আপনি কি মনে করেন বর্তমান রাজনৈতিক অবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে না পুনর্বৃত্তি? যদিও আপনার জন্য এই উত্তরটা, আপনি রাজনীতির বাহিরের মানুষ, বর্তমানে আপনার জন্য এই উত্তরটা কঠিন হয়ে যায়। আমি আগে বলছিলাম যে আমি শুধু আজকে বড় ভাইয়ের কথাটি শুনবো, ঠিক আছে, ভাই বেশিক্ষণ আসলে সময় দিব। অবশ্যই ভাই আসলে ভাইকে প্রশ্ন করবো, এই প্রশ্নটা ভাইয়ের জন্যই ছিল, কিন্তু ভাইয়ের নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কারণে আপনাকে আপনাকে দিয়ে মানে একটু শুরু করতে চাচ্ছি। যাই হোক, আমার মাথায় প্রচন্ড ব্যথা, ঠিক আছে, আমি কথাই বলতে পারতেছি না। সাধারণ মানুষ কি রাজনীতিতে আগ্রহ হারাচ্ছে নাকি আগের চেয়ে বেশি সচেতন হচ্ছে? বিষয়টা রাজনীতির তো আসলে শেষ নাই, কথা বুঝছেন। আসলে এতটা আমি তো এই বড় রাজনীতিবিদ না, তারপরেও এমন একটা প্রশ্ন করছেন। তো আমি মনে করি যে সামনে আসছে নির্বাচন, সেই নির্বাচনটা যদি সর্বদলীয় ভাবে হয়, হ্যাঁ, উৎসব মুখর পরিবেশে যেন জনগণ ভোট দিতে পারে,
সেই ব্যবস্থাটা যদি হয় বাংলাদেশে, সবার জন্যই তো ভালো। আর যারা রাজনীতি করে, রাজনীতি করার মানেই তো হলো সাধারণ জনগণের সুযোগ সুবিধা নিশ্চিত করা। ইভেন সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, এটাই তো বোঝাতে চাচ্ছেন। হ্যাঁ, সেটাই। শুধু তাই না, সামাজিকভাবে যাতে মানুষের আজকে আজকাল রাজনীতি থেকে যে আপনি কিছু শিখবেন এরকম পরিবেশ তো খুব কম। ঠিক আছে? রাজনীতি যে নেতৃবৃন্দ আছে ওনাদের আচার আচরণ থেকে মানুষ যা আশা করে, সাধারণ জনগণ যা আশা করে তার থেকে অনেক দূরে ওনারা। আমার মনে হয় না, আমি প্রশ্নটা অ্যাকচুয়ালি করছিলাম যে সাধারণ মানুষ কি রাজনীতিতে আগ্রহ হারাচ্ছে না আগের চেয়ে বেশি সচেতন হয়ে যাচ্ছে? এখন বিষয়টা হচ্ছে কি, এই জি। এখন তো অবুঝ না কেউ, সবাই তো কম বেশি বুঝে। আপনি রাজনৈতিক ভাষায় বলেন আর যেভাবে একটা কথা বলেন, মানুষ কিন্তু বুঝে কোনটা সঠিক আর কোনটা আপনার কিছু কথার কথা। হ্যাঁ, এগুলি কিন্তু মানুষ বুঝে এখন। আপনি যাই কিছু বলেন, মানুষ কিন্তু বুঝে, নিজের বুঝটাও বুঝে। এই হুম, হুম। আমাদের কি পরিস্থিতি হবে, আমাদেরকে কি বলতেছে, হ্যাঁ, এইগুলি কিন্তু মানুষ বুঝে বিধায় হয়তো মানুষ এখন আসলে যে পরিবেশ, আপনি কথাগুলি বলতে গেলে আসলে অনেক আমি ওই লাইনে যেতে চাচ্ছি না। একটা আতঙ্ক তবে বা ভয় মানুষের কাজ করে, মানে মানুষের আচার-আচরণ আর মানুষের এই রাজনীতিটা তো আপনি দেখেন, এই রাজনীতিটা আসলে আপনি একটা জিনিস আপনি দেখেন, আমি আপনাকে বলি, যেটা বাস্তব। আপনি মনে করেন যে আপনি এ এ একটা একটা লোক জিজ্ঞেস করে ১ম এই, "এই ছেলেটা কি করে?" তো বলে যে চাকরি করে। হ্যাঁ, ভালো। "এই ছেলেটা কি করে?" ব্যবসা-ট্যাবসা করে, ভালো।" আরেকজন আরেকটা ছেলেকে যদি জিজ্ঞেস করে যে, "বাবা তুমি কি করো?" ও উত্তর দিতে পারতেছে না। পাশের লোক বলল যে, "ছেলেটা তো নেতা, রাজনীতি করে।" হ্যাঁ? এইগুলা কিন্তু মানুষ পছন্দ করে না। মানুষ বলে, "ধুর বেটা নেতা, এটা কোন কাম হইলো? রাজনীতি ভালো জিনিস না।" কিন্তু আসলে তো এখন যে পরিবেশ হইছে সবকিছুতেই রাজনীতি। হুম, হুম। হ্যাঁ? সবকিছুতেই রাজনীতি। আবার রাজনীতি মানুষ পছন্দ করে না। কিন্তু রাজনীতি ছাড়া তো আমি কোন কিছুই দেখি না। সব বিষয়ে রাজনীতি। আবার রাজনীতিবিদকে পছন্দ করতেছে না। যাই হোক, তারপরেও আমাদের এটা কেন পছন্দ করে না? এই বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে। রাজনীতিটাকে তো আসলে এই এটা রাজনীতিবিদরাই হয়তো একটু গুছাইয়া সুন্দর করে বলতে পারবে। তো আমি মনে করি যে সকলের জি, ভিতরেই এনামুল ভাই, হ্যাঁ, একটা প্রশ্নটা অ্যাকচুয়ালি আপনাকেই ছিল। জি, আপনি জি কি ভাই। মনে করেন দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে না পুনরাবৃত্তি শুরু হচ্ছে? এনামুল ভাই, কি শুনতে পাচ্ছেন? জি, জি শুনতে পারছি। বলেন। জি, আপনাকে বলছিলাম জি, বলেন। দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নাকি পুনরাবৃত্তি হচ্ছে? যে ওই যে আমরা পিছনে যেগুলা যে নিয়মতান্ত্রিক ভাবে বা যেভাবে ধন্যবাদ আমরা মামুন ছিলাম, ভাই।
ওইভাবেই আমরা যাচ্ছি নাকি আসলেই কিছু নতুনত্বের ছোঁয়ায় কিছুটা পরিবর্তন আসছে বা আসতেছে? এনামুল ভাই, কি আজকে আপনার এখানে কারেন্ট চলে যাওয়ার মতো ঘটনা ঘটার কারণে, সরি, সোহেল সাহেব আপনি বলছিলেন, বলেন। এনামুল ভাই ক্লিয়ার হলে পরে এনামুল ভাইয়ের কথা শুনবো, তার আগে আপনি মন্তব্যটা শুনি। সোহান সাহেব, আপনি শুনছেন? জি জি জি। মানে প্রশ্নটা আপনি বুঝতে পারতেছেন কিনা আমি অ্যাকচুয়ালি বুঝি নাই। কি বলেন? দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে না পুনরাবৃত্তির ইঙ্গিত হচ্ছে? আমরা তো আসলে যেটা দেখতেছি পরিবর্তনের ইঙ্গিতটাই আমার তো মনে হচ্ছে যে দেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিতই দিচ্ছে আমার মনে হচ্ছে। সাধারণ মানুষ রাজনীতির আগ্রহ হারিয়ে ফেলছে না আগের চেয়ে বেশি সচেতন, যার কারণে রাজনীতিতে ঝুঁকছে, বিশেষ করে এটা তো তরুণ অবশ্যই আগের প্রজন্ম? চেয়ে মানুষ অবশ্যই আগের চেয়ে মানুষ অনেক সচেতন। এনামুল ভাই, আপনাকে আমরা দেখতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনার এরকম করতেছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ মামুন ভাই, সোহান ভাই সহ আজকের এই অনুষ্ঠান যারা যুক্ত আছেন এবং যারা আজকের অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক রাজনীতির বিষয়ে প্রশ্ন রেখেছেন। এবং সোহান ভাইকে ধন্যবাদ যে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সোহান ভাই বলেছেন। আসলে আমাদের এই দেশের রাজনীতির ইতিহাস তো অনেক জটিল, অনেক পুরনো ইতিহাস। কিন্তু আমরা রিসেন্ট যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, যেমন মনে করেন পরিবর্তনের জন্য এই দেশে আন্দোলন সংগ্রাম এ কিন্তু অনেক দিন যাবত এবং অনেকগুলো স্টেপ অতিবাহিত হয়ে আসছে। আন্দোলনের সূচনা আমাদের এই পূর্ব পূর্ব বঙ্গ, পূর্ববঙ্গের ইতিহাস শুরু হয়েছে আপনার 1905 সালে এদেশের কলিকাতা এবং এই পূর্ববঙ্গ যখন ভাগ করা হয় 1905 সালে, বঙ্গভঙ্গ একটা ঘটনা ঘটছিল। বঙ্গভঙ্গের মাধ্যমে আমাদের এই পূর্বাঞ্চলের পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ পরিবর্তনের জন্যই এবং এই অঞ্চলের উন্নয়নের জন্যই এই 1905 সালে আপনার বঙ্গভঙ্গ করা হয়েছিল। বঙ্গভঙ্গ মানে হইল কলিকাতা এবং এই আমাদের এই অঞ্চল কিন্তু একটাই ছিল আগে। এই বঙ্গভঙ্গ মানে পুরোটাই বঙ্গদেশ। 1905 সালে এই পূর্বাঞ্চলের যারা তৎকালীন নেতা ছিলেন ওনারা এই বঙ্গভঙ্গ করা হয়েছে, মানে দুইটা পার্ট করছে, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, যেটা পশ্চিম কলিকাতা সহ পশ্চিমবঙ্গের রাজধানী কলিকাতা, যেটা এখনো পশ্চিমবঙ্গ হিসেবেই চিহ্নিত আছে। আমাদের এটা কালক্রমের পরিবর্তনের সঙ্গে সঙ্গে
আমাদের এই পূর্ববঙ্গের নাম পরবর্তীতে পূর্ব পাকিস্তান আর বর্তমানে বাংলাদেশ। এগুলাই কিন্তু পরিবর্তনের আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই পরিবর্তনটা আসছে। তারপরে আপনার এই আমরা ভৌগোলিকভাবে ৭১ সালে স্বাধীনতার সংগ্রামের পরে পরবর্তীতে কিন্তু আরো অনেকগুলা পরিবর্তনের উদ্দেশ্যে এবং এখানের মানুষের নাগরিক সুযোগ সুবিধা অধিকার আদায়ের সংগ্রাম অনেকগুলো আন্দোলন সংগ্রামে দেশে হয়েছে। কিন্তু আলটিমেটলি গতলা সর্বশেষ যে আন্দোলন সংগ্রামটা হইলো এটা হলো ২০২৪ সালের ৫ই আগস্ট যে ঘটনাটা ঘটছে। এটা সম্ভবত বর্তমান সমসাময়িক কালের এটি গুরুত্বপূর্ণ ঘটনা, ঐতিহাসিক ঘটনা, যে ঘটনা আপনার পৃথিবীতে বেশ কয়েকটি দেশের মধ্যে এই ঘটনা ঘটছে, যেটা সরকার দেশ ছেড়ে পলায় গেছে। এই ঘটনাটা কিন্তু বিরল ঘটনার মধ্যে একটি ঘটনা। বাংলাদেশের এই ঘটনাটা গুরুত্বপূর্ণ। এখানে মূল উদ্দেশ্য ছিল আন্দোলনের সূচনা। সবকিছু আমরা এই দেশের মানুষ সবাই জানি। আন্দোলনের সূচনা হয়েছিল একটা কি বলে কোটা আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। এখান থেকে এটা পরবর্তীতে এক পর্যায়ে রূপ নিছে সরকার বিরোধী আন্দোলন। এখন আসলে ভালো কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা নিয়ে যখন মানুষ বা কোনো গ্রুপ, কোনো ক্ষুদ্র জনগোষ্ঠী অথবা ছাত্র সংগঠন অথবা কোনো একটা ক্ষুদ্র গোষ্ঠীও যদি কোনো ভালো কথা নিয়ে মানুষের সামনে আসে, তখন মানুষ কিন্তু আমাদের এই পূর্বাঞ্চলের মানুষ, এই বাংলাদেশের মানুষ খুব সহজেই সে যুক্তিসঙ্গত বিষয়টাকে খুব সহজে এবং তাড়াতাড়ি রিসিভ করে, সমর্থন করে। এই ৫ই আগস্ট তার ব্যতিক্রম নয়। এই যে আন্দোলন সংগ্রাম হইলো আমাদের কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার বিরোধী আন্দোলন, এটার মূল উদ্দেশ্য ছিল কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের, রাজনৈতিক দলের কি যে একটা কাহিনী ঘটে। এই দেশ যারা পরিচালনা করতেছেন দীর্ঘদিন যাবত, এই তাদের কর্মকাণ্ড নিয়ে যখন সাধারণ মানুষ যখন চরমভাবে অসন্তুষ্ট হয় বা সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়, অথবা রাজনৈতিক বড় বড় দলগুলা, অধিকাংশ দলগুলা যখন আন্দোলনমুখী হয়ে যায়, সরকার বিরোধীও হয়ে যায়, তখনই সরকারের অবস্থানটা চেঞ্জ হয়। আমরা যেটা রিসেন্ট আমাদের এই আপনার আমার বা এই নতুন প্রজন্মের সামনে হয়তো ৩০-৩৫ বছর বয়স যাদের হয়েছে বা ৫০ বছর যারা হয়েছে, তারা কিন্তু একটা জিনিস হয়তো ১৯৯০ সালের ঘটনাটা অনেকেরই এখন এই বিষয়টা আলোচনার বিষয়, যে ১৯৯০ সালে একটা আন্দোলন সংগ্রাম হয়েছে। এই আন্দোলন সংগ্রামে বিএনপি, আওয়ামী লীগ, জামাত সব ছোটখাটো উল্লেখযোগ্য দলগুলো ছিল এই তিনটি, সাথে ছোটখাটো অনেক দলগুলা ছিল। সবাই মিলে এই আন্দোলন করছিল যে এই সরকার সঠিকভাবে, তৎকালীন সরকার সঠিকভাবে ওনাদের বক্তব্য অনুযায়ী সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারতেছেন। সেই আন্দোলনের সামনের সারির যে নেতৃবৃন্দ ছিল, যারা ছিল, শেষ পর্যন্ত তাদের অবস্থানটা কি? হ্যাঁ, আমি এই বিষয়টা আসতেছি যে এই তখন যে আন্দোলনটা হইল, এই আন্দোলনের ফসলে কিন্তু একটা পর্যায়ে কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ আন্দোলনের সব রাজনৈতিক দল যখন একজোট হয়ে আন্দোলন করলো, উনি তখন সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে, আমি পদত্যাগ করব। তখন কিন্তু পদত্যাগের বিষয়টা কিভাবে হবে, তখন একটা সব রূপরেখা দিল যে তত্ত্বাবধায়ক, হ্যাঁ, যে আমি মানে কার কাছে ক্ষমতা হস্তান্তর, কিভাবে আমি ক্ষমতাটা হস্তান্তর করবো, আমার অবস্থানটা চেঞ্জ করবো। তখন সব দল মিলে
আপনার এই তত্ত্বাবধায়ক সরকারের একটা রূপরেখা। সেই রূপরেখাতে বলা হইলো, আমি সংক্ষেপে বলতেছি, বলা হইলো যে যিনি ইতিমধ্যে রিটায়ার্ড করবেন প্রধান বিচারপতি, যিনি প্রধান বিচারপতি ইতিমধ্যে ইতিপূর্বে রিটায়ার্ড করবেন, উনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। আচ্ছা, এটা আরো আনুষঙ্গিক অনেকগুলো বিষয় ছিল, প্রধান বিষয়টা ছিল এইটা, চিফ ব্যক্তি কে হবেন। যে তৎকালীন সময়ে চিফ ব্যক্তি ছিলেন চিফ প্রধান বিচারপতি ছিলেন শাহাবুদ্দিন আহমেদ, অত্যন্ত বিচক্ষণ এবং ভদ্রলোক মানুষ। আমাদের এলাকায় উনাকে প্রশ্ন করা হলো, উনি পদত্যাগ করার পরে সেটা গ্রহণ করবেন, এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। উনি কিন্তু সরাসরি তখন এটা নাকচ করেন। উনি বললেন না, আমি এইটাতে যাব না। তারপরে সব দল মিলে যখন একমত হইলো যে না আপনাকে আসতে হবে, তখন উনি আর একটা শর্ত দিল, ঠিক আছে আমি এই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ করব, কিন্তু আমার একটা শর্ত হইলো আমাকে আবার পুনরায় প্রধান বিচারপতি করতে হবে, ওইখানে ফিরিয়ে দিতে হবে। এই শর্তে তখন সব দলগুলো রাজি হইল। উনি ভদ্রলোক মানুষ, উনি তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিলেন এবং যথারীতি একটা মানে সর্বশেষ ব্যক্তি, গ্রহণযোগ্য নির্বাচন প্রধান বিচারপতি আবার পূর্ণ বহাল। হ্যাঁ, প্রধান বিচারপতি উনি শর্ত সাপেক্ষে পূর্ণ বহাল। হ্যাঁ, উনি কিন্তু তখনও পদত্যাগ করেন নাই। মানে হ্যাঁ, মানে নিয়মটা করা হইলো যিনি ইতিপূর্বে মানে সবচেয়ে নিকটবর্তী যিনি পদত্যাগ করবেন, মানে রিটায়ার্ড করবেন, তিনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এখানে এটা রূপরেখা প্রণয়ন করা হয়। কিন্তু ওই রূপরেখা তখনও কিন্তু শাহাবুদ্দিন সাহেব প্রধান বিচারপতি, ওনাকে প্রস্তাব করা হইলো সব রাজনৈতিক দল মিলে। হ্যাঁ, রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ কিভাবে পদত্যাগ করবেন, কার কাছে পদত্যাগ পত্র দিবেন, এই ব্যাপারটা নিয়ে আইনি ভিত্তি তখন এটা ওই রূপরেখা প্রণয়ন করা হয়। ওই তখন শাহাবুদ্দিন সাহেব তখনও প্রধান বিচারপতি, উনাকে সবাই মিলে প্রস্তাব করলো যে সব রাজনৈতিক দল মিলে বললো যে উনাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হোক এবং উনার আন্ডারে একটা নিরপেক্ষ নির্বাচন করার ব্যবস্থা করা। উনি তখনও প্রধান বিচারপতি। উনাকে প্রস্তাব দেওয়ার পরে উনি প্রথম কিন্তু উনি নাকচ করে দিলেন। উনি না বললেন যে না আমি এটাতে আমি যাব না এই কাজে। তখন সবাই পিড়াপিড়ি করার পরে উনি রাজি হইতে গিয়ে তখন একটা শর্ত দিলেন যে আমি রাজি হইব একটা শর্তে, যদি আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হব, আমি নির্বাচনের ব্যবস্থা করব, কিন্তু আমাকে আবার ব্যাক করে পুনরায় প্রধান বিচারপতি করতে হবে। এই শর্তে উনি রাজি হইলেন। এখন সব রাজনৈতিক দলগুলোর আর কোনো উপায় ছিল না, কারণ ওনার শর্তে রাজি না হলে উনি আসতে রাজি না। আর এইরকম গ্রহণযোগ্য এবং একজন লোক ব্যক্তি তৎকালীন সময়ে সবাই একমত হইতেছে না। বাধ্য হয়ে এই সব রাজনৈতিক দলগুলো ঠিক আছে বললো যে ঠিক আছে আপনাকে আবার ব্যাক করে প্রধান বিচারপতি করা হবে। যাই হোক, নির্বাচন হইলো, উনি একটা গ্রহণযোগ্য নির্বাচন হইল। সেই নির্বাচনে আপনার আচ্ছা যাই হোক, সেই নির্বাচনের আগে আরেকটা কথা বলি। দায়িত্ব নেওয়ার পরেই উনি শাহাবুদ্দিন সাহেব যখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হলেন, কিছুদিনের মধ্যেই রাজনৈতিক এই দলগুলা চাপ দেওয়া শুরু করলো যে এরশাদ সাহেবকে অ্যারেস্ট করতে হবে, গ্রেফতার করতে হবে, তা ওনাকে জেলে পাঠাতো। এই অজুহাতে মামলাকে ওই ওনার কাছে বোধহয় সম্ভবত একটা অস্ত্র মামলা, এই সময় সম্ভবত একটা অস্ত্র মামলা, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না, এই জাতীয় মানে যেগুলা মানে দেওয়ার মতন কোনো মামলা না, কোনো কিছু খুঁজে পাইতেছে না, উপস্থিত একটা ধৈর্য দিয়ে ওনাকে জেলে ঢুকানো দেওয়া হয়, দেখো ওনাকে বাইরে রাখা যাবে না, ভিতরে রাখা। মানে সরকারি দল ইচ্ছা করলে যাই হোক, সব রাজনৈতিক দল যদি না উনি তখন নির্বাচন হয় নাই, নির্বাচনের থাকাকালীনই, নির্বাচন হওয়ার পূর্বেই তত্ত্বাবধায়ক সরকার উনি গ্রহণ করার পরেই সব রাজনৈতিক দলগুলা চাপ দেওয়া শুরু করলো। সব রাজনৈতিক দল যখন চাপ দেওয়া শুরু করলো যে না এরশাদ সাহেবকে বাইরে রাখা যাবে না, ভিতরে ঢুকে দিতে হবে, তখন বাধ্য হয়ে কিছু তো করার নাই। সব রাজনৈতিক দল যদি একজুট হয়ে যায় তাহলে তো আর কিছু করার থাকে না। বাধ্য হইয়া পরে ওনাকে কি মামলা দিবে, কারণ ওনার দেওয়ার মতন কিছু নাই, পরে একটা অস্ত্র মামলা দিয়া এরকম লামসাম কিছু একটা দিয়ে ওনাকে ঢুকাই দেওয়া হইলো।
ভিতরে ঢুকাই দিল। নির্বাচন যথারীতি নির্বাচন হইল। এই পল্লীবন্ধু আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদ তৎকালীন সময়ে ছিল যে একজন ব্যক্তি 5টা নির্বাচনী আসনে দাঁড়াইতে পারে। তখন উনি দাঁড়াইলো 5টা সিটে, খালেদা জিয়া দাঁড়াইলো 5টা সিটে, শেখ হাসিনা দাঁড়াইলো 3টা সিটে। আচ্ছা, নির্বাচনে দেখা গেল কি আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদ 5টা সিটে বিপুল ভোটে নির্বাচিত, বেগম খালেদা জিয়া বিপুল ভোটে 5টা সিটে নির্বাচিত। কিন্তু শেখ হাসিনা দেখা যায় একটা সিটে কোন রকম একটা সিটে 2টা সিট ফিল করলো। যাই হোক, এখন তখন সরকার গঠন করে নিল বিএনপি। আর তৎকালীন সময়ে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হইলো, তৎকালীন সময়ে কিন্তু ওভার কনফার্ম ছিল যে বিএনপির 8 দলীয় জোট আওয়ামী লীগের নেতৃত্বে ছিল 8 দলীয় জোট, আর এই বিএনপির নেতৃত্বে একটা জোট ছিল ছোটখাটো। বিএনপি সরকার গঠন করবে এরকম কোন ন্যূনতম সম্ভাবনা ছিল না। 100% সবাই শিওর ছিল যে আওয়ামী লীগের নেতৃত্বে জোটেই সরকার গঠন করবে। ইভেন মন্ত্রী পরিষদ সব কমপ্লিট ছিল সরকার গঠনের। মন্ত্রী পরিষদ কে হবে না হবে এগুলো নিয়ে সব মোটামুটি সবাই কনফার্ম ছিল যে কে কে মন্ত্রী হবে না হবে, একদম এইরকম। কিন্তু দেখা গেল নির্বাচনে বিএনপি সরকার গঠন। যাই হোক, তারপরে তো মনে করেন 91 থেকে 96, 91 থেকে 96 চললো। এই এরশাদ সাহেব 5 বছর কিন্তু জেলে থাকতো। এইভাবেই চলতে থাকলো। এরপরে জাতীয় পার্টির উপরে তো মনে করেন যত ধরনের সরকারি ধরনের যত ধরনের পলিসি আছে, চাপ আছে, বিভিন্ন রাজনৈতিক, পরবর্তীতে বিভিন্ন মামলা ওনার উপরে পেন্ডিং করা হইলো, মামলা দেওয়া হইলো। এইভাবে চলতে থাকলো। তৎকালীন সময়ে কিন্তু 91 সালে নির্বাচনে জাতীয় পার্টি 35টা সিটের জয়লাভ। মানে যে সরকারকে আন্দোলন করে নামাইলো সব দল, 35টা সিটে ওনার দল, এবং উনি নিজে 5টা সিটে নির্বাচিত হইল। যাই হোক, তারপরে আপনার আসতো 96 সালের নির্বাচন। সেই 96 সালের নির্বাচনে আবার আওয়ামী লীগের নেতৃত্বে জোট গঠন হইল। আওয়ামী লীগের নেতৃত্বে তখন তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হইল। সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করল। সরকার গঠন করার পরে তৎকালীন সময়ে সম্ভবত এখানে জাতীয় পার্টির অংশগ্রহণ ছিল। আনোয়ার হোসেন মঞ্জু সাহেব তখন সম্ভবত মহাসচিব ছিলেন। উনি পানি সম্পদ যোগাযোগ মন্ত্রী হয়েছিলেন। যোগাযোগ মন্ত্রণালয় এরকম জাতীয় পার্টির কয়েকটা সিট কয়েকজন এইভাবে তখন চলতে থাকে। তাইলে দেখেন, আজকে 91 থেকে 90 সাল থেকে আজকে 2024-25 সাল, প্রায় 34-35 বছর যাবৎ এই দেশে জাতীয় পার্টি সরাসরি সরকার পরিচালনায় নাই। এই গোটা বাংলাদেশের ইতিহাসে আমি সংক্ষেপ করে নিই, গোটা 71 থেকে শুরু করে 24 সাল পর্যন্ত এই বাংলাদেশে তিনটি বৃহৎ রাজনৈতিক দল এই দেশ পরিচালনা করে, সরকার গঠনের দায়িত্ব পাইল এককভাবে, সরকার পরিচালনা করল। এই তিনটি রাজনৈতিক দলের মধ্যে সর্বশেষ 90 সালে সর্বশেষ ছিল পল্লীবন্ধু আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেবের দল, বা উনি সরকার পরিচালনা। তার পরবর্তীতে আইসা বিএনপি আওয়ামী লীগ। এই যে হ্যাঁ, এই যে বিএনপি, এই 35 বছর, 90 সালের পরে এই 35 বছর, আর 90 সালের পূর্বে আরো 10 বছর, 9.5 বছর, 10 বছর, তাহলে প্রায় 45 বছরের মধ্যে তিনটি বড় রাজনৈতিক দল এই দেশ পরিচালনা দায়িত্ব পাইল, সরকার পরিচালনা, বৃহৎ রাজনৈতিক দল। এর মধ্যে এরশাদ সাহেবের পরবর্তীতে যে কর্মসূচি গুলা ছিল, বিশেষ করে উপজেলা পরিষদ সহ উপজেলায় আপনার বিচার ব্যবস্থা নেওয়া,
সহ যতগুলা ভালো কর্মসূচি ছিল ওনারা এত প্রথমে এগুলা স্টপ করে দিল, মানে বিএনপি সরকার এগুলা স্টপ করে দিল উপজেলা পরিষদ। 91 হ্যাঁ, আইসা বিএনপি সরকার স্টপ করে দিল। হ্যাঁ, পরবর্তীতে আবার আওয়ামী লীগ এসে আবার আবার চালু করলো, তারপরে আবার বিএনপি সেটাকেও চালু করলো। তো দেখা গেল এরপরে যে যে কর্মসূচি গুলো নিতেছে, দেখা গেল সবগুলোই আবার এই এরশাদ সাহেবের যে কর্মসূচি গুলো, কোনো না এই কোনো ভাবে কর্মসূচি গুলোই আবার নিতেছে এবং এইগুলো সব কর্মসূচি গুলো নিতেছে এবং যেদিকে হাত দেয় দেখা গেছে এরশাদ সাহেবের এখানে কর্মকাণ্ড করা। কোনো না কোনো চোয়া রয়ে এখন গেছে। তারা যাই হোক এনামুল ভাই, হ্যাঁ, আমরা আসলে রয়ে গেছে। আলোচনা যাই হোক, আমি কোন জায়গায় ছিল? জি, সাধারণ মানুষ আপনি যে লাইন, আমি ওই জায়গাটাতে, হ্যাঁ ওই জায়গাটাতে আসতেছি, এই জায়গাটাতে শেষ করে নিতেছি, ওই জায়গাটাতে আসতেছি। জি, হ্যাঁ বলেন। জি, মানে আমার প্রশ্নটা ছিল এই জায়গায়, সাধারণ মানুষ কি রাজনীতিতে আগ্রহ হারাচ্ছে নাকি আগের চেয়ে বেশি সচেতন? এই প্রশ্নটাতে আসতেছি আমি, আমার ফিনিশিং এ আপনার সবটার উত্তর পাইয়া যাবেন, পাওয়া যাব। জি, আমাদের সাথে আমাদের এই একজন নতুন এই কথাটার মানে রিজাল্টটা হইলো যে, জি 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 ভাই, সালাম আলাইকুম ভাই। জি, নতুন অতিথি আমি একজন যুক্ত হয়েছে। টানতেছি, এই একটু পিছনে যাইতেছি, কারণটা হইলো এই কারণ। হ্যাঁ, জি 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 ভাই, সালাম আলাইকুম ভাই, সালাম আলাইকুম ভাই। আমি পিছনের এই আলোচনাটা যাইতেছি কারণ এখনের উত্তরটা দিতে গেলে এই পিছনের আলোচনাটা না করলে উত্তরটা সঠিক ব্যাখ্যাটা হবে না, বা অসমাপ্ত সঠিক থেকে উত্তরটা যাবে। দিলেও আমরা হ্যাঁ অসমাপ্ত থেকে যায়। এখন এই তিনটা বড় বৃহৎ রাজনৈতিক দলের মধ্যে আজকে এখন আইসা আরেকটা সরকার, অরাজনৈতিক সরকার, বাট এখানে কিন্তু না, অরাজনৈতিক সরকার তো আমরা এর উদ্দেশ্য আগেও কিন্তু ছিল দেখেছি। যে এই দেশটাকে উন্নত করা। 2007 থেকে 2009 পর্যন্ত তারা হ্যাঁ, একটি অরাজনৈতিক সংগঠন 11 সরকার দেখেছি। হ্যাঁ, 11 পর হ্যাঁ সরকার ছিল, 11 পর। আরেকটা সরকার ছিল এখানে 2-2.5 বছর আরেকটা সরকার ছিল। হ্যাঁ, এলে এখানে কোনো রাজনৈতিক দল ছিল না, এটা সরাসরি কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা ছিল না। এখন আপনার যে প্রশ্নটা হলো যে আমাদের এই রাজনীতিতে আমাদের মানুষের যে পরিবর্তন, পুনর্গঠন, আমাদের আসলে পরিবর্তনের প্রয়োজন নাকি পুনর্গঠনের প্রয়োজন? এখন আমি সংক্ষেপ করে নিতেছি যে আমাদের এই রাজনৈতিক যে দলগুলা এই বাংলাদেশে আছে, যে বৃহৎ, আমি বললাম যে বৃহৎ তিনটি দল, অতীতের বৃহৎ তিনটি দল, এবং এখন আবার নতুন করে এখানে যুক্ত হয়েছে জামাতে ইসলামী, তাইলে তারাও এখন একটা ভালো, আগের চেয়ে অনেক ভালো অবস্থানে এসে গেছে। পুরানো দল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, স্বাধীনতা তাইলে বিরোধী শক্তি হিসেবে মনে করেন এই তিনটা রাজনৈতিক দল, এই যে আমি এই আলোচনাই পরে আনতেছি, এই আলোচনাই পরে যেতেছি, বা এটা অন্য প্রশ্নে যাইবো। এখন যে রাজনৈতিক যে অবস্থান, তিনটা বৃহৎ দল, আর তারপরে এখন 4 নম্বর সিরিয়ালে আছে জামায়াতে ইসলামী, আগের চেয়ে একটু ভালো অবস্থানে আছে, এটা অস্বীকার করার কোনো রাস্তা নাই। মানে অস্বীকার করলেও এটা সত্যকে অস্বীকার করা হবে, বাস্তবতাকে অস্বীকার করা হবে। এখন আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে, এটা সত্য কথা। এখন প্রশ্ন হইল যে তিনটি বৃহৎ রাজনৈতিক দল যারা এককভাবে গোটা সরকার পরিচালনা করছে, সেই তিনটি দলের মধ্যে জাতীয় পার্টি বা আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদের শাসন আমলটা কেমন ছিল, এই আলোচনাটা কিন্তু এখন সামনে এসে গেছে। তাইলে আপনি আন্দোলন করে সরাইলেন, কিন্তু আজকে 30 বছরের সামনে এসে দেখা গেল আবার যারা সরাইলেন তারা পলায়ে গেলেন অথবা বিতর্কিত হয়ে গেলেন। এই তিনটি রাজনৈতিক দলের মধ্যে দুইটি বৃহৎ রাজনৈতিক দল ব্যাপকভাবে সমালোচিত হয়ে গেলেন এবং বিতর্কিত হয়ে গেলেন। এবং আওয়ামী লীগ তো এই যাত্রায় কতটুকু বিতর্কিত হয়েছে এটা সবাই জানে। বিএনপিও কিন্তু বিতর্কিত হয়েছে, এখন এই 5 তারিখের পরেও বিতর্কিত হয়েছে, এবং এই আন্দোলনের আগেও কিন্তু 15ই ফেব্রুয়ারি নির্বাচন এটা এই বিএনপিও করছে। বিএনপির নেতৃত্বে 15ই ফেব্রুয়ারি এটা নির্বাচন, যেভাবে শেখ হাসিনা 17 বছর থাকছে ওইভাবে বিএনপিও কিন্তু 15ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে থাকার চেষ্টা করছে, হয়তো পারে নাই। তাইলে আলটিমেটলি কি, তিনটি বৃহৎ রাজনৈতিক দলের মধ্যে দুইটি রাজনৈতিক দলই
জনগণের সামনে বিতর্কিত হয়ে গেছে এবং গোটা পৃথিবীর সামনে অবস্থানটা ওনাদের বিতর্কিত হয়ে গেছে। তাহলে এখন পর্যন্ত কিন্তু যে আলহাজ পল্লীবন্ধু আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেবের দল জাতীয় পার্টির ব্যাপক কোনো সমালোচনা, মানে সরকারের যে সরকার পরিচালনায় মন্ত্রীদের কর্মকাণ্ডে বা সরকার পরিচালনায় ব্যাপক ব্যর্থতা, উল্লেখযোগ্য কোনো ব্যর্থতার কথা কিন্তু ওনারা বলতে পারেন নাই বা বলার কোনো সুযোগই পাইতেছেন না। এখন হয়তো একটা উদ্ভট বক্তব্য দিয়ে একটা চাপের মধ্যে রাখছে, এটার কথাটা আমি বলছি। সে এখন আসি আপনার 5 তারিখের যে আপনি যে পরিবর্তনের কথা বললেন, যে পরিবর্তন আসলে কার মাধ্যমে করবেন, কি চান, কি পরিবর্তন চান? পরিবর্তনকার শুধু কি ব্যক্তির পরিবর্তন চান, নাকি জনগণের সুবিধার ক্ষেত্রে অধিকতর সুবিধা চান, নাকি সুবিধা আগে ছিল মনে করেন পরিবর্তন, এটাও পরিবর্তন, আগে পাইতাম 5 টাকা এখন পাই 2 টাকা, এটাও তো পরিবর্তন। আগে আমি পাইতাম 5 টাকার সুবিধা, উদাহরণস্বরূপ 5 টাকার সুবিধা, এখন আমি 2 টাকা পাই, এটাও পরিবর্তন। হ্যাঁ। আসলে আমরা কি চাই, বা আমরা যে জনগণ যে সমর্থনটা দিল, জনগণ যে সমর্থনটা দেয় এদেশের কোনো না কোনো গোষ্ঠী, কোনো না কোনো ছাত্র সমাজই বলেন, কোনো গোষ্ঠী বলেন, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, বা সকল রাজনৈতিক দলই বলেন, কোনো বক্তব্য দিতেছেন ভালো, আর ভালো বক্তব্যটার পিছনে সমর্থন আদায় করতেছেন, পরবর্তীতে আপনারা কি করতেন? এত কিছু এখন জনগণের সামনে প্রধান প্রশ্ন। এত কিছুর পরেও জনগণের কি সুবিধা হলো, জনগণ কি পেল? এইখানে এলো প্রশ্ন যে আসলে এই যে আমি বললাম যে সংগ্রাম অনেকগুলো হয়েছে এবং এই দেশে আন্দোলন অনেকগুলো হয়েছে অধিকার, হ্যাঁ অধিকার আদায়ের আন্দোলন বলেন, যাই কিছু তাহলে বলেন, আন্দোলন জনগণ কি পেল? হ্যাঁ, আজকে দেখেন একটা দিন গেল 7ই নভেম্বর, দেখেন 7ই নভেম্বর একটা দিবস গেছে। এই 7ই নভেম্বরের আগে কিন্তু 3রা নভেম্বর যে ঘটনাবলীগুলা 75 সালের 15ই আগস্টের দিন থেকে শুরু করে আপনার এই আজকের 7ই নভেম্বর পর্যন্ত অনেকগুলা ঘটনা এই কিছুদিনের মধ্যে ঘটছে এই বাংলাদেশে, অনেকগুলা ঘটনা, যে ঘটনা অনেকেই আমরা এই প্রজন্ম তো দূরের কথা, ওই তৎকালীন সময়ের মানুষই জানতে পারে নাই। এখন এই প্রজন্ম তো জানবো দূরের কথা, যে তৎকালীন সময়ের অনেক নেতারা এবং জনগণ জানতে পারে নাই অন্তরালে মানে কি ঘটনা ঘটছে। এখনো মানুষ ধোঁয়াশার মধ্যে আছে যে 75 সালের ঘটনা থেকে আজকে 7ই নভেম্বরের ঘটনা। 7ই নভেম্বর সিপাহী বিপ্লব, এর মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান মেজর জিয়াউর রহমান সাহেব, উনি 7ই বিপ্লবে এবং কর্নেল তাহের, ওনারা 7ই বিপ্লব করছেন, জিয়া সাহেবকে মুক্ত করছেন। পরবর্তীতে আবার কি করছে, এই ঘটনাগুলা কিন্তু এই দেশের মানুষের অনেক রাজনৈতিক নেতারা তারা সবাই জানেন, নতুন প্রজন্ম হয়তো কিছুটা জানে কিছুটা জানে না, অনেক কিছুই জানে না। যে দেশ স্বাধীনের পরে 72 সালে 16ই ডিসেম্বরের পরে 72-এর 10ই জানুয়ারি থেকে শুরু করে দেশের কর্মকাণ্ড মনে করেন চলার পরে আবার এর মধ্যে কিন্তু 72 সালে 72 বা 73-এর দিকে কিন্তু আবার এই দেশে বিভাজন শুরু হয়ে গেছে। ছাত্র নেতৃত্ব যারা তৎকালীন সময়ে স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং স্বাধীনতা সংগ্রামের যারা মূল নেতৃত্ব দিচ্ছে সরাসরি, এখানে একজনের কথা আজকে না বললেই নয়। যদিও ওনার কথাই শুধু শুনেছি, আমার শেষ জীবনে একদিন হয়তো হসপিটালে দেখতে গেছিলাম। উনি হলো এই দেশের সব রাজনৈতিক নেতারা সবাই জানেন, দাদাভাই হিসেবে চিনেন, জনাব শ্রদ্ধেয় নেতা, সম্মানিত নেতা, প্রয়াত শ্রদ্ধেয় নেতা সিরাজুল আলম খান দাদাভাই। ওনার নাম কিন্তু দাদাভাই হিসেবে এই বাংলার পার্টিতে বা এই অঞ্চলে দাদাভাই হিসেবে পরিচিত, এবং উনি হলেন একজন প্রচন্ড মেধাবী, একজন আধ্যাত্মিক মাপের মানুষ ছিলেন, এটা অস্বীকার করার কোনো যুক্তি নাই। কিন্তু
এই পুরা যুদ্ধকালীন সময়ে এবং যুদ্ধকালীন পূর্বের সময়ে 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে মানে 69-এর গণ অভ্যুত্থানের পুরা যুদ্ধ সংগ্রাম ওনাদের নেতৃত্বে, ওনাদের পরামর্শে, এই বাংলাদেশের যত নেতা বিএনপি, আওয়ামী লীগ বলেন আর জাসদ বলেন, যত এই বাংলাদেশে যারা মন্ত্রিত্ব গ্রহণ করেছেন সবাই ওনার সাগরিদ। 71-এর সংগ্রাম সফলতার পিছনে জনাব সিরাজুল আলম খান দাদা ভাইয়ের ভূমিকা অস্বীকার করা কোন সুযোগ এই বাংলাদেশের ইতিহাসে নাই। আর যারা অস্বীকার করেন তারা বাস্তবতাকে অস্বীকার করেন, তারা নিজেকেই নিজে অস্বীকার করেন। অস্বীকার করার কোনো সুযোগ নাই। ওই 72-এ এসে ওনাদের সঙ্গে গ্যাপ সৃষ্টি হয়ে গেল, মানে পুরা দলটা বিভাজন হয়ে গেল। ওই যে এখন পরবর্তীতে নাম দিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র, জাসদ নাম দিয়ে ওনারা আলাদা হয়ে গেল। এই যে বিভাজন গুলো সৃষ্টি, কেন বিভাজন হয়েছে? যে উদ্দেশ্য নিয়ে যে আমরা এই দেশকে পরিচালনা করব একটি সঠিক মাপে, একটা নিরপেক্ষ মেকানিজমে, নিরপেক্ষ পলিসিতে, আমরা কেউ এখানে স্বজনপ্রীতি দুর্নীতি করব না। এই স্বজনপ্রীতি করব না, দুর্নীতি করব না, এই ইস্যুতে যেমন আমাদের উপরে বৈষম্যমূলক আচরণ করতেছে এই তৎকালীন পাকিস্তান সরকার, এই ইস্যুতে আইসা দেখা গেল পরবর্তীতে আবার আমাদের দেশে ইন্টারনাল আপনার বৈষম্য শিকার হইতেছি, ইন্টারনাল রাজতন্ত্র আবার স্টার্ট হয়ে গেছে। ওনারাই তখন প্রতিবাদ করলেন, যে কারণে কিন্তু আবার ওই তৎকালীন সরকার প্রধান সহ আওয়ামী লীগের সঙ্গে ওনাদের গ্যাপ সৃষ্টি হয়ে গেল। যারা, আমি ওই কথাই আসতেছি যে তৎকালীন সময় ওনারাই ছিলেন এই জাতির বিবেক এবং নেতৃত্ব, ছাত্র নেতৃত্ব, ওনারই তখন নেতৃত্ব ছিলেন। তুফাইল আহমেদ সবাই কিন্তু, আব্দুর রাজ্জাক, তুফাইল আহমেদ সবাই কিন্তু তারপরে এই যে বিএনপি নেতা ছিলেন, এই আমরা কি বলে সম্ভবত শাহজাহান সিরাজ, না সরি না শাহজাহান সিরাজ, না সালাউদ্দিন না, ওই যে মন্ত্রী ছিল, বিএনপি নেতা ছিল, মানে চারজন খলিফা বলা হয়েছে তাদেরকে, আসম আব্দুর রব, আব্দুর রাজ্জাক, তারপরে নুরে আলম সিদ্দিকী এবং শাহজাহান সিরাজ, সম্ভবত শাহজাহান সিরাজ, এরকম আব্দুল কুদ্দুস খান মাখন, এরকম বেশ কয়েকজন যারা সারা মানে এই বাংলাদেশের প্রধান যে নেতৃত্ব ছিলেন, ওনারা সবাই কিন্তু এই সিরাজুল আলম দাদা ভাইয়ের শিষ্য। ওনাদেরকে পরিচালনা করতেন এই সিরাজুল আলম খান দাদা ভাই। ওই তৎকালীন সময়ে সরকার স্বাধীন হওয়ার পরে আইসা ওনাদের সঙ্গেই গ্যাপ সৃষ্টি হয়ে গেল, সিরাজুল দাদা ভাইয়ের সঙ্গে গ্যাপ সৃষ্টি হয়ে গেল। এবং এই গোটা দেশটা গ্যাপ সৃষ্টি হলো কি নিয়া? গ্যাপ সৃষ্টি হয়েছে যে আমরা যে উদ্দেশ্য নিয়ে এই দেশটাকে স্বাধীন করলাম, ভৌগোলিকভাবে স্বাধীন করলাম, যে উদ্দেশ্য নিয়ে আমরা স্বাধীন করছি, এই উদ্দেশ্যের বিপরীত মুখে আমরা এখন চলা শুরু হয়েছে। তৎকালীন সরকার যারা চালাইতেছেন ওনাদের সঙ্গে আদর্শগত, নীতিগত এবং নাগরিক সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। তারপরে কিন্তু এই যে আবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। যে ভাই একটু আমি করি, এটা কি কোনো মনস্তান্ত্রিক খেলা? ওই যে ধরেন কোনো কিছু পাওয়ার জন্য যাদেরকে নিয়ে আমরা চেষ্টা করলাম, পাওয়া হয়ে গেলে তাদেরকে কোনো না কোনো ভাবে দূরে রাখা বা এই অর্জন থেকে তাদেরকে বঞ্চিত করা, এটা কি মোটামুটি ভাবে যারা লিডিং পর্যায়ে থাকে তাদেরকে এটা কি স্বভাবে পরিণত হয় নাকি সময়ের দাবি হয়ে যায়? আমি বলি এখন এটা বাস্তব অভিজ্ঞতাটা আমি একটু বলি। আপনি হয়তো জানেন না, আমার মামা ছিল চেয়ারম্যান। হ্যাঁ বলেন। এবং খুবই জনপ্রিয় চেয়ারম্যান ছিল। তো দুইবারের চেয়ারম্যান ছিল উনি, মুজিবুর রহমান খান মজনু নাম। উনি আমার তিনি দুবার আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল। তো দুবারই দেখা গেল যাদেরকে নিয়ে উনি প্ল্যাটফর্মটা তৈরি করে চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যান হওয়ার পর আস্তে আস্তে ওই যে কাছের লোকগুলা আপনার দূরে সরে গেল। আর যারা এন্টি পক্ষ ছিল বা বিপক্ষ দলে ছিল বা
বিপক্ষে অবস্থান করেছে তাদেরকে কিভাবে জানি তারা আবার খুব কাছের মানুষ হয়ে গেল। এটা কি মানে বিশেষ একটা কোনো থিওরি কাজ করে নাকি? হ্যাঁ, এখানে এখানে আসলে এই যারা ওই জায়গাতে অবস্থান করে উনারা মনে করে এখানে এখানে আমি আমার একটা ব্যক্তিগত একটা অভিমত আছে, সেটা হলো যে অনেকের সঙ্গে হয়তো মিলতে পারে নাও মিলতে পারে। আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বা ব্যক্তিগত অ্যানালাইসিস এর একটা আমি বক্তব্য এখানে বলতে চাই। সেটা হলো যারা প্রকৃত অর্থে রিয়েল লিডার নয়, যারা রিয়েল লিডার নয় কিন্তু যাদেরকে কোনো না কোনো প্রক্রিয়ার মাধ্যমে কোনো না কোনো টিম লিডার বানাই দিছে, এইরকম যারা 100% লিডারশিপ যাদের মধ্যে নাই, কোনো না কোনো সুবিধা গ্রহণ করে নেতৃত্বের চেয়ারে বসে গেছেন, তারা একটা জিনিস তাদের মনে মনে একটা জিনিস জানা, যে আমাদের লোকাল ভাষায় কয় কানার তো মনে মনে জানা, যে আমার যে দুর্বলতা আছে আমি তো জানি, এখন যদি কোয়ালিটির কোনো ভালো কোনো কাজ করতে যাই, কোয়ালিটির কোনো লোককে আমি যদি সাথে রাখি, তারা তো আমার সব মূল বিতর্কত সমস্যাটা বুঝে যাবে। তাইলে এখন তাদেরকে দূরে সরাই দিতে হবে। তাদের দ্বারা আমার যে টার্গেট, আমার কাজটা উদ্ধার করে নিছি, এখন যদি আমি তাদেরকে কাছে রাখি, আমি যে কাজগুলো এখন করব, তারা কাছে থাকলে তো সেই কাজগুলো তাদের চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। মানে এখানে হলো উদ্দেশ্যের মধ্যে যখন গরমিল থাকে তখনই তারা এই কাজটা করেন, যে ব্যক্তিগত। এখানে আমার বাবাই হোক আর আমার লিডারই হোক, এখানে আমি মানে থামাচাপা দিয়ে কোনো কথা বলতে রাজি না। আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি আমার অভিজ্ঞতা থেকে এখানে পরিষ্কার ভাবে আমি এই মন্তব্য করতে চাই বা বলতে চাই। এটা এখন কারো পছন্দ হইতে পারে, নাও হইতে পারে। আমি এই যাবৎ পর্যন্ত যতগুলো বিষয়গুলো আমার ক্ষুদ্র জ্ঞানে যতগুলো আমি বিষয় পর্যালোচনা করছি, তার মধ্যে আমি এই জিনিসটাই পাইছি, যারা প্রকৃত অর্থে জনগণের ভালো চায় না, জনগণের ভালোর জন্য তারা নেতার চেয়ারে বসে নাই, জনগণকে ধোঁকাবাজির জন্য যে চেয়ারে বসছেন, তারাই কিন্তু মানে মূল টিম, যারা মূল কাজে সহযোগী, তাদেরকে একটা টাইমে সরাই দেন। যখন চেয়ারে বসেন তখন চট করে কোনো না কোনো ইস্যু তাদেরকে সরাই দেন, সরাই দিয়ে একটা ক্রিমিনাল টিমকে পাশে নিয়ে আনেন। এই কারণেই এই দেশের জনগণ এখন পর্যন্ত জি বলেন সমস্যা। হ্যাঁ, এই কারণেই স্বাধীনতা ৭১ সালের পর থেকে আজ পর্যন্ত যতগুলো এই দেশে আন্দোলন হয়েছে, সবগুলো আন্দোলনের সাথে জনগণের ধোঁকাবাজি করা হয়েছে। আমার জানা মতে এই ৯০ সালের আন্দোলনটা কমপ্লিটলি একটা ধোঁকাবাজি জনগণের, সবটি রাজনৈতিক দল মিলে। আমি আজকে বলতে দ্বিধা নাই, আপনি এই প্রশ্নটার সঙ্গে বলতেন, আমি কিন্তু ৯০ সালে একজন কর্মী ছিলাম এই সরকারের বিরুদ্ধে, এই জাতীয় পার্টির বিরুদ্ধে আমি একজন কর্মী ছিলাম ৯০ সালে। পরবর্তী কর্মকাণ্ড গুলা আমি দেখার পরে এবং বাস্তবতার সঙ্গে আমি যখন রাজনৈতিক কর্মকাণ্ডের আমি নিজে যখন সাফারার ভুক্তভোগী, নিজে যখন প্র্যাকটিক্যাল, যখন আমি 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 চারচুক্কে যখন নেতাদের চরিত্র এবং আমার এই অ্যাক্টিভিটি কর্মকাণ্ড সমূহ নিয়ে আমি যখন আগাইতে চাইলাম, দেখতে আমার গভীরভাবে আমি এমন আমি 89 থেকে 90 এর ১-১.৫ বছর আগের থেকে কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো মিছিলের সঙ্গে আমি যুক্ত, অনেকগুলো মিছিলের সঙ্গে আমি সুলতান মনসুরের সময় বিপি ওই নির্বাচন হয়, এবারে তারপরে আমানুল্লাহ আমান সাহেবেরা যখন নির্বাচন করে, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মিছিলের সঙ্গে আমি যুক্ত ছিলাম। আমি অনেক ঘটনার সাক্ষী, বাস্তব সাক্ষী। তারপরে আমার অ্যানালাইসিসে যা দেখলাম, এই দেশের রাজনীতির কথার সাথে কাজের একজন নেতাও আমি পাই নাই যে কথার সাথে কাজের মিল আছে। সর্বশেষ আমি যখন দেখলাম, সর্বশেষ অ্যানালাইসিস করে আমি যখন দেখলাম যে পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের কর্মকাণ্ড জাতীয় পার্টির কর্মকাণ্ডের সাথে, অতীতের কর্মকাণ্ড, বাস্তবতার কর্মকাণ্ডের সাথে যখন দেখলাম যে বেসিক্যালি এই দলটা এবং পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ জনগণের পক্ষেই পলিটিক্স করেছেন এবং করতে চান, তখনই আমি কিন্তু তাদের সঙ্গে
এবং বিশেষ করে আমার এক চাচা অ্যাডভোকেট সাদেকুর মিয়া তালুকদার এবং এই মুরল জিয়াউর রহমানের সঙ্গে আমার এই পরিচয়, চাচার মাধ্যমে মুরল জিয়াউর রহমানের সঙ্গে পরিচয়, এবং মুরল জিয়াউর রহমানের চাপে, অনুরোধ এবং চাপের কারণে আমি একটা সময়, যদিও আমার জাতীয় পার্টির প্রতি আমার ওই যে বিশেষ কারণে আমার দুর্বলতা ছিল, আমি বিভিন্ন লেখনীতে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি অতীতে। তারপরে ওনাদের সঙ্গে পরিচয় হওয়ার পরে ওনাদের চাপে পড়ে আমি আমার রাজনীতির প্রতি কমপ্লিটলি একটা ঘৃণা সৃষ্টি হয়ে গেছিল। বাস্তব কথা যেটা, আমি রাজনীতির প্রতি একটা ঘৃণা, চরম ঘৃণা ছিল আমার। মানে আমার মনে হচ্ছে যে কোনোদিন রাজনীতি পরিচয় দিতে আমার ঘৃণা, আমার মনে হচ্ছে নিজের উপরে থুতু নিক্ষেপ করা। মানে রাজনৈতিক কর্মী পরিচয় দেওয়াটা আমার কাছে মানে এরকম মনে হচ্ছে, নিজের উপরে নিজে থুতু দেওয়ার মতন পরিস্থিতি ছিল, মনে হইতো আমার রাজনৈতিক কর্মী পরিচয় দেওয়া। এরপর তারপরে ওনাদের চাপে হ্যাঁ আমি আবারই যুক্ত হইলাম, যদিও এই কর্ম আমার এই পার্টির প্রতি এবং দুর্বলতার কারণে। জি, এক দফা আন্দোলনের পূর্বে যে স্বপ্ন ছিল বা 5ই আগস্ট ঘটার আগে যে চিন্তা চেতনা ছিল, যে চাওয়া ছিল, আপনার মধ্যে যে অসাধারণ জনগণ, আপনার এই সেই অসাধারণ জনগণের যে চাওয়া ছিল 5 আগস্টের ঘটনাকে সামনে রেখে, 5 আগস্টের পরে কি সেই বিগত 15 বছরে আমরা কি সেই স্বপ্নের দিকে ধাবিত হচ্ছি, নাকি আমাদের স্বপ্ন মাঝপথেই হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গেছে? আমরা কমপ্লিটলি সেটা মানে এটা কি বলে ব্ল্যাকমেইলের শিকার। অসাধারণ জনগণ এই দেশের বারবার ব্ল্যাকমেইলের শিকার হইতেছে, আবার তারা বারবার চেষ্টা করতেছে ভালো কিছু কাউকে সমর্থন দেওয়ার, বা নতুন কেউ আসতেছেন, আবার এই জনগণ আবার তাদেরকে সমর্থন দিতেছেন। একটাই মাত্র আশা, যে মানুষ যখন মনে করেন নদীতে যখন সাঁতার জানে না কেউ যখন নদীতে পড়ে যায়, সাঁতার না জানা কোনো লোক যখন নদীতে পড়ে যায়, তখন আমরা গ্রাম দেশের কথায় আছে, যদি কচুরি পানাও পায় সে সেটা ধরে বাঁচার চেষ্টা করে। ঠিক আমাদের দেশের এই জনগণ, এই অসাধারণ জনগণ, তাদের অবস্থান এমন যে হ্যাঁ মানে সাগরে পড়ার পরে তারা কচুর উপরে ধৈর্য বাঁচার চেষ্টা করে, এখানেও তারা প্রতারিত হয়, এখানেও তারা ধোঁকাবাদের শিকার হয়। সেই জন্য আমি বারবার জনগণ আমি আজকে আপনার মাধ্যমে, মনে করেন মামুন ভাই, আপনার মাধ্যমে এই কথাগুলো আমি বলতে পারতেছি, আমি আমার নিজের কিন্তু অনেক মানে অনেক ধন্য মনে করতেছি। আপনার মাধ্যমে এই জনগণের সামনে এই বক্তব্যগুলো আমার দীর্ঘদিন আমার মনে চাপা ছিল, আমি বক্তব্যগুলো আমার লেখনের মাধ্যমে লিখার চেষ্টা করছি, লিখছি। হয়তো সব কিছু মানুষ পড়ছে বা বুঝছে, কিন্তু ব্যাপক পরিমাণ মানুষের সামনে আমি বলার সুযোগ পাই। আমি এই রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি, মানে বলতেছিলাম এখন এই বলার যে সুযোগ পাইতেছি আমি, এবং বিশেষ করে এখন যে রাজনীতিতে আমি যুক্ত হয়েছি, বলতেছিলাম রাজনৈতিক নেতৃত্বে নতুন প্রজন্মের অংশগ্রহণ কতটা প্রয়োজন এবং তাদেরকে কিভাবে আগানো উচিত আপনি মনে করেন? এখন আগানো উচিত, আগাইবেন, ঠিক আছে। এখন যদি কেউ আপনার কাছে না আসে, আপনি তাদেরকে কিভাবে আগাইবেন? আপনার একজন লোক যদি, নতুন প্রজন্মের একজন লোক যদি একজনের কাছে জানতে চায়, তাহলে একজন লোকে বলতে পারে যে তার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সটা, বা একটা পরামর্শ চাইলে, আমরা কোর্টে ওকালতি করি, আমরা একটা কোনো সময় জটিল কোনো বিষয় যখন আসে, তখন আমরা কিন্তু ক্লায়েন্টে তার সুবিধা দেওয়ার জন্য, নিজে যেটা একটু কম বুঝতেছি, আমরা কিন্তু যাকে মনে করি সিনিয়র, যে ওনার কাছে গেলে হয়তো পাইতে পারি, একজনের জায়গায় 2-3 জনের সাথে আমরা কনসাল্ট করি, কথা বলি যে স্যার এটা সমাধানটা কি, হ্যাঁ, বা এটা কিভাবে আগানো যায়, আমরা চেষ্টা করি। এখন যখন একজনের কাছে আমরা যাই, কিন্তু রাজনৈতিক ভাবে যে পরামর্শটা নিবে, পরামর্শের জায়গাগুলা কি এখনো আমরা সঠিক পরামর্শ দিয়ে তাদেরকে সহযোগিতা করছি আমরা? এই জায়গা তো প্রশ্ন থেকেই যায়। হ্যাঁ, এখানে একটা জটিলতা আছে।
এখানে একটা জটিলতা আছে। জটিলতাটা কিরকম, যে পরামর্শটা কে কতটুকু মানে 100% সঠিকভাবে দিল। পরামর্শের মধ্যে দেওয়ার মধ্যে যেহেতু আইনজীবী আইনজীবী কোনো না কোনো একটা প্যাচ উনি রাইখা দিতে পারেন, কমপ্লিটলি উনি এক্সপ্লেইন নাও করতে পারেন। এখন 2 জন বা 3 জনের সাথে কনসাল্ট করার পরে একটা ধারণা পাইলেন, পাওয়ার পরে আমরা কিন্তু নিজে একটা অ্যানালাইসিস করি। একটা ধারণা 3 জনের সঙ্গে 3টা বক্তব্য দিল, তারপরে আমি নিজে একটা অ্যানালাইসিস করি, সঙ্গে বই। এই নিজের অ্যানালাইসিস সঙ্গে বই সহ অ্যানালাইসিস করে তারপরে আমি একটা সিদ্ধান্ত উপনীত হই। আমি যখন একটা ধারণা পাই, আমি যখন 3 জনের কাছে শোনার পরে একটা ধারণা পাই, ধারণা পাওয়ার পরে আমি আমার সামনে বই আছে, আমি নিজেও তো কিছুটা পড়ালেখা করছি, আবার নিজে পড়ে কিছু পড়তে হবে, আবার কিছু বই দেখতে হবে। বই দেখার পরে তারপরে ওই যে পরামর্শগুলো একটা গাইডলাইন পাওয়ার পরে আপনি বই হাতে নিলেন, তারপরে নিজের বিবেক বুদ্ধি দিয়ে আপনি এখানে সিদ্ধান্তটা নিতে সহজ হয়ে যায়। তখন জিনিসগুলা কি আয়নার মতন ক্লিয়ার হয়ে যায়। এখন যদি আপনি একেবারেই কারো কাছে না যাইতে চান বা না যান, সেই ক্ষেত্রে আপনার মানে একটা জিনিসের আজকে ক্লায়েন্ট আসছে, আজকে তার আসামি হাজতে, তাকে তো আপনি 1 সপ্তাহের মধ্যে সমাধান দিতে হবে। কালকেই তার জামিন পিটিশন দিতে হবে। জামিন পিটিশনটা কিভাবে লিখবো? বা এমন একটা মামলা যে মামলার আমি ন্যূনতম কিছু জানি না, এই মামলাটা আমি কিভাবে প্রসেসিংটা কি করবো, পিটিশনটা কি লিখবো? তাহলে আমার এখানে ইমার্জেন্সি হলো বই দেখতে দেখতে আমার কিন্তু যাইবো কয়েকদিন এটা বুঝতে। তাহলে কি এক্সপিরিয়েন্স হোল্ডার একজন লোকের কাছে গেলে উনার 30 বছরের এক্সপিরিয়েন্সের এগেইনস্টে আপনারা কিন্তু 20 মিনিটে একটা ভালো সমাধান দিতে পারেন। আপনি 20 বছরের এক্সপিরিয়েন্স আপনি পাইয়া গেলেন, আপনি 20 বছর মানে কাজ কইরা যে অভিজ্ঞতাটা পাইবেন, একজন ভালো সিনিয়রের কাছে গেলে কিন্তু আপনি 20 বছরের এক্সপিরিয়েন্স আপনি আধা ঘন্টার মধ্যে 10 মিনিটের মধ্যে পাইতে পারেন। এই স্কোপটা কিন্তু আপনার আছে বা আমাদের আছে। আমরা কিন্তু এটা নেই, নিয়ে তারপরে আবার নিজের একটা অ্যানালাইসিস করি, নিজেদের বুদ্ধি এবং বই সবটা মিলে তারপরে এটা একটা লাইন অটোমেটিক্যালি পাওয়া যায়। একটা লাইনে যখন অটোমেটিক্যালি যখন আপনি যখন আমি মনে করেন আপনার এলাকায় আমি যাই নাই, হ্যাঁ আপনার এলাকায় মনে করেন আমি কোনোদিন গেলাম না, যাই নাই, না আপনার তারাইলে গেছিলাম আজকে মনে হয় 20-22 বছর আগে আমার এক ফ্রেন্ডের বড় ভাইয়ের বিবাহ হতো, তাও সন্ধ্যার পরে। এটা শুধু ওই বিয়ার অনুষ্ঠান বাড়ি পর্যন্ত আমরা জানি, ওই যে যাওয়া বাজার না কি জানি বললেন, তারাইলের কাছাকাছি যে একটা পাল বাড়ির বিয়াতে। কিন্তু এখন কিন্তু আমি ওইখানে যাইতে পারবো না। যাইতে হলে কি করতে হইব? আমি যারা চিনি, যার মধ্যে তারাইলের আপনারা চিনি, তা আপনাকে একটা ফোন দিয়ে যদি আমি একটা ধারণা নেই, তাহলে কিন্তু আমি কাছাকাছি যেতে পারবো। তারপরে কাছাকাছি গেলে পরে কিন্তু এখানে ওই এলাকার একদম মানে গভীরে বা একদম এই মূল জায়গাতে, যেখানে গ্রামের বা একটা ইউনিয়নের একটা ওয়ার্ডে, তখন কিন্তু আমি ওইখানে গেলে পরে কিন্তু আমি একটা লোকের জিগাইলে আমি কিন্তু পাইয়ে দিতে পারি একজনের জায়গা 2 জনের জিগাইলে। হ্যাঁ, কিন্তু আমি একেবারে যদি না যাই, তাহলে আমি এখন কলিকাতা কিভাবে যাব? মানুষ আমেরিকা কিভাবে যায় থাকতেছে, মানুষ বিভিন্ন দেশে প্রতিনিয়ত যাইতেছে, বেড়াইতেছে, ঘুরাইতেছে, কিভাবে করতেছে? আগেই একটা প্রাইমারি একটা ধারণা নিয়ে আনে, তারপরে স্পটে পৌঁছার পরে সে বাকিটা এটার সাথে অ্যাড করে নেয়। এই তো এখনের যারা তারা যে কোন গ্রহ থেকে মানে রাজনীতি শিখছেন আর কথাবার্তা শিখছেন, আর কোন গ্রহ থেকে তারা পলিসি শিখছেন, কোন রাজনৈতিক নেতার কাছ থেকে তারা পরামর্শ নিছেন, আল্লাহ ছাড়া আমার মাথায় কিছু ধরে না। ওনাদের কথা, কাজ এবং যে অতীতের যে ওনার যে মিশন, আমার তো মনে হইতেছে ওনারা কি করতে চান ওনারা নিজেরও জানেন না। কি অতীতে কি বললেন, কালকে কি বললেন, হ্যাঁ, যে এখনের দিন। হ্যাঁ, একটু ব্যতিক্রম ধর্মী একটা প্রশ্নের ভিতরে আমরা যেতে চাই। উন্নয়ন আর গণতন্ত্র দুটার ভারসাম্য কিভাবে রাখা যায়? যেহেতু আজকে ব্যতিক্রম ধর্মী একটু এটা সাজানোর চেষ্টা করছি, উন্নয়ন এবং গণতন্ত্র দুটার ভারসাম্য কিভাবে আমরা ঠিক রাখতে পারি? মানে একটি দেশের উন্নয়ন এবং গণতন্ত্র, এই তো মানে একটি দেশের রাষ্ট্রের উন্নয়ন এবং গণতন্ত্র। হ্যাঁ, একটি দেশের উন্নয়ন ডিপেন্ড করে আপনার এই দেশের
গণতন্ত্র তো একটা জটিল কমপ্লেক্স বিষয়। আমরা যেভাবে গণতন্ত্রটা মনে করি, গণতন্ত্রটার ডেফিনেশনটা হুবহু সেম না। গণতন্ত্রটা একটু ডিফিকাল্ট এবং গণতন্ত্রটা আসলে আমাদের দেশে প্রযোজ্য কিনা এটাও আরেকটা প্রশ্নবোধক। এখন যাই হোক, এখন আমরা যতটুকু বুঝি এতটুকুর মধ্যে বলতে চাই যে এই উন্নয়ন করবেন কার মাধ্যমে, আমরা তো গণতন্ত্র বলতে কে এখন করবে? যে জিনিসটা মিন করি, আমরা গণতন্ত্র বলতে যে জিনিসটা এখন মিন করি সেটা ওই হলো যদি ভোট যে প্রয়োগ বেশি, করতে পারি, হ্যাঁ, যার ভোট প্রয়োগ যার করতে পক্ষে পারি বেশি সেটাই বেশি মানুষ পারবে। সমর্থক দেয়, এই তো। আর যদি সঠিকভাবে ভোট হ্যাঁ, প্রয়োগ করতে পারি যে সেটা কি আমরা এই গণতন্ত্রের হ্যাঁ মূল হ্যাঁ চালিকা শক্তি হিসাবে, কিন্তু হ্যাঁ গণতন্ত্রের যে এই মৌলিক হ্যাঁ কিছু ধারা আছে, ওই যে বাধ্যবাধকতা আছে, হ্যাঁ ওইগুলোর ভিতরে কিন্তু আমরা নাই। যে হ্যাঁ এখন হ্যাঁ আমি একটা হ্যাঁ আমাদের দেশের গণতন্ত্রের অবস্থানটা আমি একটু বলতে চাই আমার অভিজ্ঞতা থেকে, ক্ষুদ্র জ্ঞান থেকে। এইটা হইলো ভাই, আমরা তো সবাই কম বেশি মনে করেন বিভিন্ন বড় বড় বিজনেসম্যানরা যারা ভিআইপি, সরি সিআইপি বিজনেসম্যান যারা মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিকরা, যেমন মনে করেন এই যে আপনার কি বলে এই যে আওয়ামী লীগ বিএনপি শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুইজনই যাকে ফোন দেয়, একজন হলো আব্দুল আওয়াল মিন্টু সাহেব, হ্যাঁ, এরা তো হইলো এফবিসিসিআই, যারা গোটা বাংলাদেশের সব ব্যবসায়িক সমিতির এরা নিয়ন্ত্রণ করে। এইরকম যারা ব্যবসায়ীর কোনো বিয়ার যদি যান বা অনুষ্ঠানে যান, যাওয়ার পরে আপনার খাবার টাবার খাওয়ার পরে তারপরে কিন্তু কিছু উচ্ছিষ্ট খাবার যেমন কুত্তারেও দেওয়া হয়, আবার কিছু ফকির মিসকিনরেও দেওয়া হয়। আমাদের দেশে যে গণতন্ত্রটা যারা দিছে এটা কিন্তু সেম ওই যে উচ্ছিষ্ট যেটা ফালাইয়া দেওয়া হয়, নদীতে না ফালাইয়া এটা ডাস্টবিনে না ফালাইয়া ওই ফালাইলো, তারপরে পুকুরে খাইলো, আর ডাস্টবিনে ফালানোর আগে তো ঠিক আছে, এখানে যদি ওই মিসকিন পাওয়া যায় বা কেউ যদি চায় তাদের বুসকাতে বইরে দিবে। ঠিক সেম টাইমের একটা বিষয় হলো এই গণতন্ত্রটা আমাদেরকে যারা গোছাই দিছে, বুঝাই দিছে, এটা একটা টোটালি আমাদের জন্য একটা সবচেয়ে চরম ক্ষতিকর একটা বিষয় আমাদের এখানে ধরাই দিছে। আমরা দিলাম ওই যে আমি বললাম না, এই দেশের যারা এই মানে জ্ঞানী যারা মনে করেন, আমি তাদেরকে বলি জ্ঞান পাপী। এই জ্ঞান পাপীরা যারা ওই যে আমাদেরকে যারা প্রজা বানায় রাখছে, এরা তো মূর্খ লোকে তোর আমাদেরকে প্রজা বানায় রাখছে না, নাকি কোন মূর্খ লোকে আমাদেরকে প্রজা বানায় রাখছে? এই সংবিধান লইয়ে যারা 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 উচ্চবাচ্য কথা বলেন, আমি তাদেরকে আমার 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 দেখলে পরে, আমার কথা বলতে শুনলে পরে আমার এমন মেজাজটা খারাপ হয় যে কিসের মধ্যে কথা বলে, যেখানে প্রথম শব্দ লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই প্রজা মানেটা কি? এই যে জ্ঞান পাপীরা কি প্রজা মানে বোঝে না? এই জ্ঞান পাপীদেরকে আপনি কি বলবেন? এখনো যারা 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 দাবি করে, যারা তারা সবচেয়ে বড় জ্ঞানী জনগণের সামনে যায়, কি হওয়া উচিত ছিল? এরা কোন ধরনের জ্ঞানী আমার বলেন? আপনার বাসায় জায়গাটা কি হওয়া উচিত? না, আপনি বলেন প্রজা মানে কি বলেন, আপনিই বলেন। ভাষা আমি বুঝবো কেন? আমি তো আর উনাদের মতো এত লেখাপড়া তো আমার নাই। আমার তো এই পিএইচডি ডক্টরেট নাই। আমি কিভাবে বলবো বলেন? আমার কথা তো বলার কোনো সুযোগ নাই। যেহেতু আপনি প্রজাতন্ত্র নিয়ে প্রশ্ন তুলছেন, আমি তো প্রজা। প্রজাতন্ত্র না হয়ে কি হওয়া উচিত ছিল আপনি বলে মনে করেন? জি, আমি মনে করি এটা জনতন্ত্র হতে পারে, তারপরে এই হ্যাঁ জনতন্ত্র হতে পারে, গণতন্ত্রী হতে পারে, জনগণতন্ত্রী হতে পারে, আপনি এই জাতীয় যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু প্রজা হবে কেন? প্রজাটা হবে কেন? প্রজা মানে কি? এই তো সরকার প্রজা শব্দটা তো আসছে ব্রিটিশদের। হ্যাঁ, ব্রিটিশরা এই দেশে আপনার মামুন ভাই আপনিও জানেন, সবাই জানে, দেশের মানুষ সবাই জানে, এই যে টেরেন্সি অ্যাক্ট, প্রজাসত্ব আইন। আমরা যে এখন জমির মালিকরা হইছি, এটা কিন্তু আমরা কিন্তু অতীতে কিন্তু ওই ব্রিটিশরা আমাদেরকে ওই প্রজা প্রথম কিন্তু প্রজা হিসেবে আমরা তাদেরকে থেকে এটা ভাড়া নিছি। আমরা তাদেরকে খাজনা দেওয়ার জন্য প্রজা হিসেবে আমরা তাদেরকে
ওই এই জায়গাটার খাজনা টাজনা দেওয়ার জন্য আমার প্রজা হিসেবে এলাম। আমরা কিন্তু মালিকানা ছিলাম না। ওই 1950 সালের এই টেনেন্সি অ্যাক্ট, প্রজাস্বত্ব আইন, প্রজাদের দিকে তারা যে একটা সত্য দিছে, ওই আইনের মাধ্যমে আমরা পরে আইছি। প্রজা মানে নিল প্রজা মানে নিল রাজার অধীনস্থ মানে মুনিবার প্রজা, তারা হইল মালিক আর আমরা হইলাম প্রজা। আমরা ছিলাম প্রজা এই ব্রিটিশরা। তারা হইলো মুনিবার ওই যে চাকর, মুনিবার চাকরের যে ব্যাপারটা, বাড়িঘরের যে মুনিবার চাকরের যে ব্যাপারটা, সেম রাজা এবং প্রজার বিষয়টা হইলো এই টেনেন্সি এর বিষয়টা হইলো এই সেম। এই প্রজা কথাটা যে ওনারা লিখলেন, এটা কোন যুক্তিতে লিখলেন আমাকে বোঝান, বা আপনি বলেন প্রজা মানেটা কি? উনারা প্রজা মানে দিলে বলুক যে প্রজা মানে রাজা, প্রজা মানে ধনবান একজন ব্যক্তি, বলুক ওনারা, দেখা দেবে, এটা ইন্টারপ্রিটেশন করুক। আমরা 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 তো পরে আছি গণতন্ত্র। এই বিষয়টা আমি কথাটাই বলছিলাম। আমরা ভোট প্রয়োগের জন্য আমরা রাজা, ভোট প্রয়োগের পর আমরা প্রজা, আমরা রাজা না। আপনি কেমনে রাজা, আপনি রাজাটা কেমনে হবেন? এই কথাটাই তো ধোঁকাবাজি করে তো ওনারা। এই কথাটাই আপনাকে সাংবিধানিক ভাবে লিখে রাখছে আপনি প্রজা। আপনি প্রজা লেখার পরে মুনিবার চাকর লেখার পরে আপনার অধিকার কতটুকু? মুনিবার চাকরের অধিকার কতটুকু আপনি বলেন? অতি সামান্য। কতটুকু হইতে পারে? এরপরের গুলো তো ধোঁকাবাজি, এরপরের গুলোই তো ধোঁকাবাজি। হ্যাঁ, তাহলে তারপরে যদি বলে আপনি মালিক, এটা আমরা তো ওই যে পাম্পটি, আমাদের এলাকায় লোকাল ভাষায় বলি পাম্পটি দেওয়া। যখন মনে করেন আপনি বাড়িটা খালি পালাই দিতেছেন, হ্যাঁ, আপনি মনে করেন 1 সপ্তাহ 15 দিনের সফরে দিতেছেন আপনি এই দুবাইতে বা কক্সবাজারে, এখন আপনার বাড়িটা তো খালি পড়ে রয়েছে, এখান থেকে দেখে তো ওই যে কি বলে আপনার এই যে কেয়ারটেকার বা আপনার যে কামলা রাইখা দিতেছেন 1 সপ্তাহের জন্য আপনি কক্সবাজার গেলেন, এখন আপনি যাওয়ার সময় কিন্তু তার একটু পাম্পটি দিয়ে গেলেন যে ভাই তুমি তো মনে এখন বর্তমানে মালিক, বর্তমানে 1 সপ্তাহের জন্য তো তুমিই মালিক, আমার এটা সুন্দর করে দেখে রেখে, মানে সে যাতে এখানে কোনো জিনিসপত্র নিয়ে চুরি করে বেচা না যায়, বা এই সবগুলা ফার্নিচার বেচে যাতে সে বাড়িতে না যায়, মানে তার একটা পাম্পটি দিয়া আপাতত এই 1 সপ্তাহ আপনি সে যাতে এখানে মানে আপনার জিনিসগুলোর অপচয় না করে, অপব্যবহার না করে, বা আপনার এই জিনিসটারে ক্ষতি না করে একটা পাম্পটি দিলেন, যে বাকিগুলা তো আমাদেরকে পাম্পটি দেওয়া। প্রথমে আপনাদের প্রজা টাইটেল দিল, আপনার সিল দিল প্রজা, তারপরে যদি আমার একটা পরিবার আছে, আমার পরিবারে আমার 10 জন সদস্য আছে, 10 জনের 10টা ভোট, 10 জন তার মালিক হতে পারবে না, মালিক তো এই 10 জনের ভিতরে একজনই থাকতে হবে। আর যখন 10 জন মালিক হবে তখনই তো সমস্যা আরো প্রকর আকার ধারণ করবে নাকি? আচ্ছা, মনে করেন আমি আরেকটা জিনিস দিয়ে আপনার সহজে বুঝাই। এখন মনে করেন একটা সম্পত্তি আপনার, মনে করেন আপনার বাড়িটা আপনার নামে, হ্যাঁ, ঢাকা শহরে মনে করেন একটা 10 তলা বাড়ি আপনার, হ্যাঁ, 10 তলা বাড়ি, মনে করেন এখানে 40টা ফ্ল্যাট আছে, এই বাড়িটা আপনার নামে কিনছেন, হ্যাঁ। এখন আপনার ছেলে ব্যবসা বাণিজ্য করবে বা সে তার ফ্যামিলি নিয়ে থাকবে, আপনার সঙ্গে তার সমস্যা হইতেছে, এখন সে আপনার দাবি করতেছে যে আমি যে সম্পত্তি পাইবো এটা আমাকে দিয়ে দেন। আসলে কি এই মুহূর্তে সে কোনো সম্পত্তি পায়? এই মুহূর্তে আপনি জীবিত থাকতে আপনার ছেলে কি কোনো সম্পত্তি পায়? কিন্তু সে যদি আপনাকে চাপ দেয় যে না আমি তো সম্পত্তি পাইবো, আপনি মরলে পরে এখনই আমার দিয়ে দেন, ধরেন যদি দাবি করে, দাবিটা আপনার কাছে উদ্ভট লাগবে কিনা? স্বাভাবিক। ঠিক তেমনি একজন মুনিব যদি দাবি করে, একজন মুনিব যদি বলে যে সাহেব আপনার এই গাড়িটা তো আমার বেচে লাগানো লাগে, আমার তো টাকার দরকার, আমি গাড়িটা বেচা, বা আপনার ওই এখানে যে বাগানটা আছে এই বাগানের গাছ সব বেচা আমি লাগাই দিই, সে যদি ফোর্স করতে চায় তাহলে এটা কি কোনো মুনিবে স্বাভাবিকভাবে সে মেনে নিবে? তাহলে আমরা এখন যে আমরা প্রজা হইয়া যে আমরা যে দাবিগুলা করতেছি সবই তো অবৈধ, বিআইনি, সবই তো
মানে অন্যায় আবদার বা অতিরিক্ত আবদার। না, আমরা তো নাগরিক হিসেবে দাবি করতেছি। আমরা দাবির সাথে আমাদের হ্যাঁ আমাদের জনগণ হিসেবে। হ্যাঁ তাইলে আপনার হ্যাঁ তাইলে কি করতে হবে? আপনাকে এই 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 যে অবস্থান আপনার আপনার যে স্ট্যাটাসটা আছে স্ট্যাটাসটা চেঞ্জ করতে হবে না নাকি? আপনি যে আপনি একটা বাড়ি কিনলেন টাকা দিয়ে রেজিস্ট্রেশনের সময় যদি আপনার এটা লিখে দেয় যে এই বাড়ির মালিক আপনি যার কাছ থেকে কিনলেন, মনে করেন রহিমের কাছ থেকে কিনলেন, লিখে দিলেন রেজিস্ট্রেশনের মধ্যে লিখলো মালিক রহিম, আর আপনি এখন আপাতত কিছুদিনের থাকার জন্য অনুমতি নিলেন, আপনি এই এই টাকা দিলেন কিনার, আর যদি লিখে দলিলের মধ্যে যে আপনাকে আপাতত 5 বছর থাকার জন্য অনুমতি দেওয়া হলো, 5 বছর আপনাকে এখানে বসবাস করার জন্য অনুমতি দেওয়া হলো, তাহলে কি আপনি কি এটা বুঝে এসেই যাবেন? আপনি কি সন্তুষ্ট? তাহলে সন্তুষ্ট না, তাহলে আপনারা এখন আমাদের সঙ্গে এই রাজনীতি নেতারা কি করতেছে? এই এই জ্ঞান পাপীরা আমাদের কি সাথে কি করতেছে? আমাদের এই ধরনের ঘটনা ঘটাইতেছে। আমাদের দেশের রাজনীতিরা জ্ঞান পাপীরা আমাদের সঙ্গে কি করতেছে? আপনি কিনার জন্য সাফ কবল তার টোটাল সত্য মাত্র আপনাকে সত্য দিয়ে দিবে, সত্য এবং দখল দিয়ে দিবে, কিন্তু সে দলিলের মধ্যে লিখে দিছে যে আপনাকে আপাতত এই বাড়িটা 5 বছরের জন্য ভূমি দখল করার জন্য অনুমতি দেওয়া গেল। আপনি যদি এটা না দেখে না পড়ে আইসা যান, বা পড়েও যদি আপনি না বুঝেন, তাইলে এই দুষ্ট কি সাব রেজিস্ট্রারের? দোষটা কি আপনি সাব রেজিস্ট্রারে দিতে পারবেন? না, আমার দোষ। আপনি নিজে ঠক গাইলেন, নিজে টাকাও দিলেন, আবার নিজেই ঠক গাইলেন, তাইলে এখন কারে দোষ দিবেন আপনি বলেন? আমাদের অবস্থানটা হইতেছে সেই, আমাদের কাছ থেকে সব টিপসই নিয়ে যেতেছে ধোঁকাবাজি কইরা, পরে আমরা চিল্লাই হেই মিয়া এটা করলেন কেন, এটা করলেন কেন, আপনারা ঠিক করতেছেন না, বিট্টি করতেছেন। এরা তো হাসে বসে বসে, নেতারা তো বসে বসে হাসে, রাস্তায় এসে আমাদেরকে ছয় নয় বুঝায় টোটালি টাউটারি বাটপারি চিটারি। মানে বোঝা যাচ্ছে যে নেতারা যা বক্তব্য দেয় সবচেয়ে চিটারি। এরা ঘরে ঘরে বসে তারা হাসে যে পাগল ছাগলরা কতটুকু বুঝে বুঝে এসে গেছে। হ্যাঁ হ্যাঁ মাইক ফাটাই লিতেছে নেতারা চিল্লাইয়া, কোটি কোটি মানুষ, 18 কোটি 32 কোটি মানুষ তাদের মিছিলে, তাদের সমাবেশে, মিছিলের চাপে চাপে বইরা মনে করেন মানুষ মরে জায়গা। এটাই এই ভারত উপমহাদেশের ইতিহাসে আছে না, মিছিলের তোলে বইরা চাপে বইরা 2 জন 4 জন 5 জন মারা যায়। তারা কি বলে? নেতারা তো হাসে, কত বড় ছাগল এই দেশের জনগণ, এরা তো হাসে। এরা তো আপনার কাছ থেকে সিল মাইরা লয়ে গেছে 5 বছরের লেগে তো লয়ে গেছে। এটা দায়িত্বটা কার? এই বিষয়টা বুঝতে হবে কার? আমি কেন মিছিলে যাব চিটার বাটপারের পিছনে? এই সুযোগটা পায় তার জন্যই তো তারা ওই বিদেশে চিকিৎসার জন্য যেতে পারে, এইখানে সন্তানদের পড়ালেখার জন্য বিদেশে আপনার ব্যবস্থা করতে পারে। কিন্তু আমি যেই মানে জনগণ, সেই জনগণই রয়ে গেলাম। আমি যেই কেটে খাওয়া মানুষ ওই জায়গায় গেল, আমার ভাগ্যের বা আমার এই নিজের কোনো পরিবর্তন বা ইয়া ঘটলো না। তাইলে আমার তাইলে এই 50 বছরের ভিতরে এই যে এই 54 বছরের ভিতরে, 54 বছরের এই নাটকের ভিতরে একটি মাত্র রাজনৈতিক দল এবং একজন ব্যক্তি পল্লী বন্ধু আলহাজ হোসেন মোহাম্মদের সাথে জনগণের জন্য কাজ করেছেন। তারপরে যদি আবার তারা অন্য কারো পিছনে ঘুরে এবং আবার এই জাতীয় পার্টির বিরুদ্ধে কাজ করে, জাতীয় পার্টির বিরুদ্ধে একটা ঢিল মারতে আসে এই দেশের জনগণ, জাতীয় পার্টির সমস্যাটা হলো কি, বা কেউ যদি আসে আর এই দেশের জনগণ, দেখেন ভাই, এই জায়গাতে আপনার সাথে একটু তর্ক আমার করতেই হয়। জাতীয় পার্টির সবচেয়ে বড় সমস্যাটা হলো জাতীয় পার্টি তাদের নিজস্ব লোকজনকে ধরে রাখতে পারে না, কোনো না কোনো কারণে, কোনো না কোনো ভাবে তাদের লোকগুলা চলে যায়, বিভিন্ন দলে গিয়ে এস্টাবলিশড হয়, বাট জাতীয় পার্টির সাথে থাকে না। কেন থাকে না? এই জায়গাটা জাতীয় পার্টি কি কখনো নেতা ভাই, নেতা সবই গেল নেতা, তাতে কি আইলো গেল? আমি আপনার ওই প্রশ্নের উত্তরে যাব না। নেতা সব গেল গা,
হ্যাঁ, বলেন। আমি রিসেন্টলি না, যে আমি বলতেছি ঘটনা কোন ঘটছে কথাটা, আমি নেতা সব গেল এটার গা, কথা বলতেছি। 50 জন মনে করেন, হ্যাঁ মনে করেন আমি 15 জন 12 10 জন 8 জন 10 জন সিনিয়র নেতা গেছে গা, টপ লিস্টের লিডার গেছে গা, হ্যাঁ তাতে কি হইলো? আরো 50 জন গেল গা, তাতে কি হইলো? সমস্যাটা কি? এই দল মানে জনগণ অথবা এই দেশের কোন নাগরিক জাতীয় পার্টির উপরে একটা ঢিল দিবে কেন? বা ঢিল দেওয়ার তার কি অ্যানালাইসিস আছে কিনা? সে কার বিরুদ্ধে ঢিল দিতেছে? সে তো তাকে যে সর্বোত্তম সহযোগিতা করলো, তাকে যে সর্বোচ্চ সহযোগিতা করলো, তাকে যে সর্বোচ্চ সুবিধা দিল, মানে কি? আপনি যে সর্বোচ্চ সুবিধা তাকে যে দিয়েছেন, খাওয়াইলো পড়াইলে, এখন আপনি আপনি তারে আপনি ধাক্কা দিয়ে ঢিল মারতেছেন, এটার উত্তর কে দিবে? আপনি যে সর্বোচ্চ মানে আপনার সহযোগিতা মনে করেন করছেন, আপনার সন্তান যদি আপনাকে এখন ঢিল মারে, মানে আপনি যে সর্বোচ্চ সহযোগিতা তাকে করছেন, সর্বোচ্চ সাপোর্ট যে আপনি দিচ্ছেন তাকে, এটা তো হ্যাঁ বাংলার জনগণ বা আপনার হ্যাঁ দৃষ্টিকোণ থেকে অসাধারণ জনগণ সেটা তো বুঝতে পারতেছে না, আপনারা তো বোঝাতে পারছেন না, এটা তো আপনাদের ব্যর্থতা, যার কারণে ডিল মারার না না সুযোগটা অন্য আরেকজন পাচ্ছে। বুঝতে না, না দেখেন, বুঝতে না পারার কোনো নাই। কে বুঝতে পারলো না? যে মনে করেন এই এই রাজনীতিতে নতুন, রাজনীতি করে না, বাট পিছনে পিছনে গেল, কিন্তু যাদের পিছনে যাইতেছে তারা তো ইতিহাস জানে, যে তারা তো ইতিহাস জানে। হ্যাঁ, তারা ইতিহাস জানে, বা দেখুন একজনে আমি যখন ভাই, একটা ঢিল মারবো, হ্যাঁ তারা যে ঢিলটা ছুটতেছে, তারা তারা তো নিজেরা বুঝে শুনে ঢিলটা ছুটতেছে, আপনার কথা সূত্র তারা ধরে আমি মানে বলতে চাই, আলটিমেটলি কাজটা কি করতেছে? দেখেন জাতীয় হ্যাঁ পার্টির যে সিনিয়র নেতৃবৃন্দ বা লিডার যারা ছিল, কলিবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ 9 বছর যখন দেশ পরিচালনা করছে, যারা ছিল তাদের অধিকাংশই নেতাকর্মী 1991 এর পর থেকে, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ অন্যান্য দলের সাথে সম্পৃক্ত হয়ে তারা কিন্তু তাদের অবস্থান সেট আপ করে নিচ্ছে। কিন্তু জাতীয় পার্টি যে মানে এই যে ভাঙনের প্রক্রিয়া 1991 সাল থেকে শুরু হয়েছিল, অদ্যবধি ভাঙনের তালিয়ে আছে। তা আপনারা এই জায়গাটা কেন আপনার ঠিকঠাক করতে পারেন না? যে আপনি জনগণের কাছে যাবেন, জনগণের কাছে যেতে আমি হলে তো এই কথা আপনার এই কথা জি, আপনার তো আগে ঠিক হতে হবে। না, এটা তো চেষ্টা তখন করতেছে তো যাইবে না। আমার আপনি কথা বলতে, আপনি যখন আপনি ঠিকঠাক হয়ে আপনি রাজনীতির মাঠে থাকবেন, আপনাকে আরেকজন সাপোর্ট করবে। যখন আপনার ভিতরেই আহ হ্যাঁ, বঙ্গরতার এই সৃষ্টি হয়, তখন তো অটোমেটিকলি জনগণ বা আরেকজন তো সুযোগ পাবে আপনাকে ডিল মারার। তা না হলে গণ অধিকার পরিষদের লোক না নূর না হোসেন, কথা বুঝেন, নূর হক নূরের মতো লোক জাতীয় পার্টির অফিসে এসে আক্রমণ করতে পারে না, হামলা করতে পারে না, কারণ না জাতীয় এই পার্টির কথাটাই কইতেছি যে যারা যারা হ্যাঁ জাতীয় পার্টির শিকড় তো অনেক গভীরে, হ্যাঁ বলেন। জাতীয় পার্টির শিকড় তো অনেক গভীরে, জাতীয় পার্টির না প্রতিটি এই কথাটাই কইতেছি যে রাজনীতি বাংলাদেশের উন্নয়নের যে কোনো সেক্টরে আপনি যান না কেন, আপনি ওই জাতীয় পার্টি শিকড় খুঁজে পাবেন। তাহলে যেখানে হ্যাঁ প্রত্যেকটি জায়গায় আপনার শিকড় আছে, সেই জায়গায় আপনি কেন এই পরগাছার মতো থাকবেন? না এটা বললাম যে জাতীয় পার্টির বিরুদ্ধে যে কি কর্মকাণ্ড হইতেছে বা জাতীয় পার্টিকে দমানোর জন্য চেষ্টা করা হইতেছে, এটার কারণটা সব কিন্তু আমি দলেই এর আগে ব্যাখ্যা মানে করছিলাম যে এই দেশের 91 এর পর থেকে না যত এই দল যে ক্ষমতায় বৃহৎ এসেছে সবাই কোনো না কোনো ভাবে হ্যাঁ জাতীয় পার্টি থেকে সুযোগ হ্যাঁ সুবিধা নেওয়ার চেষ্টা করেছে, এটা বাস্তবতা। বাট আমার বাস্তবতা তো এই কথাই বলছি যে আমাকে বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ এটাই যে এই আপনি দেশে যে বোঝার চেষ্টা এখন করছেন এই আপনার দেশের এখন এই বাস্তবতাটা জাতীয় কি? পার্টি কেন কেন বিরোধিতা, এই কথাই বলছি জি, যে জাতীয় পার্টির যে বিরোধিতা করতেছে এখন যে সবগুলা রাজনৈতিক দল, সবগুলা রাজনৈতিক দল জাতীয় পার্টির অতীতে তো মানে ক্ষতি করছেই, তারপরে এখন আবার যারা এই সম্ভাব্য সরকারি দলে যাইতে চায়
তারা সবাই একটা জিনিস ক্লিয়ার হয়েছে যে এখন বাংলাদেশের যে রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে কিছু কিছু কথা তো বলতে হয় যে আমি এই করব সেই করব। এখন এই সেই করব বলতে বলার যে মানুষ জনগণের সঙ্গে যখন যাওয়ার জন্য চেষ্টা করব, আর যদি জাতীয় পার্টিও যায় জনগণের সামনে, তাইলে তো মানুষ তো জাতীয় পার্টির সম্পর্কে যে জাতীয় পার্টির সম্পর্কে যে যারা জানে এবং জাতীয় পার্টি যদি মানুষের সামনে যায়, তাইলে হইবে কি জাতীয় পার্টিকে মানুষ যেভাবে রিসিভ করবে, এরপরে আর অন্য রাজনৈতিক দলগুলার কথা বলার কোনো সুযোগ থাকবে না। এই চিন্তা থেকেই জাতীয় পার্টিকে সব রাজনৈতিক দলগুলো মিলে ডিস্টার্ব করতেছে যে তাদেরকে জনগণের কাছে যাইতে দেওয়া হবে না, মানে বাধাগ্রস্ত করতে। কারণটা হইলো কি, উনারা তো জানে আমাদের তো কোনো রাজনীতি নাই, জাতীয় পার্টির থেকে ভালো রাজনীতি আমাদের কাছে নাই। সেখানে তো ভয় শুধু জাতীয় পার্টিকে যে পাচ্ছে তা কিন্তু না, আওয়ামী লীগের হয়তো কিছু নেতা কর্মী জেলে আছে কিংবা বিদেশ পলায়, দেশের বিভিন্ন জায়গায় পলায় লুকায় টুকায় আছে বা বিভিন্ন অবস্থানে আছে, কিন্তু তাদের যে একটা ভোট ব্যাংক আছে, কয়জন গেছে ভাই মামুন ভাই, আরে ভোট ব্যাংক কার দিব? ভোট ব্যাংক তো গেছে বেসে দেখেন না আপনি, বিএনপির মিটিং এ দাঁড়ায় জয় বাংলা বলে না, বিএনপির মিটিং এ দাঁড়াইয়া জয় বাংলা বলতেছেন না, তাহলে আমাদের এখানে গেল কোথায়? এটা তো গেছে এখন পরিষ্কার ভাবে বিভিন্ন নির্বাচনে, এই যে নির্বাচন গুলো হয়েছে আপনি দেখেন, এই 5 তারিখের পরে যে নির্বাচন গুলো হয়েছে এই দেশে, সবগুলা নির্বাচনে ভোট তো সব হয় জামাত নাইলে বিএনপি। তাদের মিছিলে লোকজন হাজার হাজার লোকজন, আমাদের মিছিলে কি লাখ লাখ লোক আসছে? কেউ আমাদের মিছিলে দেখাইতে পারবেন যে একটা অন্য লোক আসছে, অন্য দলের লোক আসছে? জাতীয় পার্টির মিছিলে কেউ দেখাইতে পারবে যে এখানে লোক আছে? আপনার এখানে যে আসবে, আপনি তো প্ল্যাটফর্মটা তৈরি করতে পারেন না। এটা তো না, ওই যে কথাটা বলছি, দেখে যে এখন মনে করেন আমরা মানুষ আছি 5 জন, একজন সরকার, বাকি 4 জন সরকারের বাহিরে। এখন 4 জন মিলে যদি বলে যে আপনি থাকতে পারবেন না, আমার তো থাকার কোনো সুযোগ নাই। জাতীয় পার্টির ক্ষেত্রে তো সেই ঘটনাগুলো ঘটতেছে, সবাই মিলে দেখতেছে জাতীয় পার্টির কোনোভাবে জনগণের কাছে যাইতে দেওয়া যাবে না। আর জাতীয় পার্টিকে যদি জনগণের কাছে যাইতে দেওয়া হয়, দিলে আমাদের রাজনীতি কথা বলার স্কোপ থাকবে না, আমাদের অবস্থানটা শূন্য হয়ে যাবে। আর আমরা যে অতীতের যে কর্মকাণ্ড গুলা করছি, মানুষ তো অতীতের কর্মকাণ্ড দিয়ে বিচার করবে। অতীতের কর্মকাণ্ড দিয়ে বিচার করলে মানুষ তো বিচারটা কিভাবে করবে? ভবিষ্যতের কথা মানুষ বিশ্বাস করবে কাকে? যাদেরকে অতীতে মানুষ দেখছে যে গুড করছে, যে জনগণের পক্ষে অতীতে যে ছিল এবং যে সবচেয়ে বেশি কাছের 5 জনের মধ্যে সবচেয়ে বেশি যে জনগণের সাথে প্রতারণা কম করছে, জনগণের সাথে সবচেয়ে বেশি তার সম্পর্ক ছিল, জনগণের জন্য সে সবচেয়ে বেশি সোচ্চার ছিল, তাকেই তো মানুষ গ্রহণ করবে। যে জনগণের সঙ্গে ভবিষ্যৎ রাজনীতিতে, জি বলেন, আপনি কি দেখতে চান? স্বচ্ছতা, জবাবদিহিতা, না শুধু ক্ষমতার খেলা? মানে আগামী যে রাজনীতি আমার দেখায় যা ঘটে গেছে যা হয়েছে, এটা ওই যে সেনা প্রধানের মতো আমরা বলতে চাই যা হয়েছে ওখানে এটা ফুল স্টপ, ওইটা নিয়ে কোনো কথা নাই। মানে আগামীতে কি দেখতে চান? জবাবদিহিতা, স্বচ্ছতা, না ক্ষমতার খেলা? কোনটা আগামী রাজনীতির কোনটা? আপনার যদি হ্যাঁ, আমরা যদি জনগণের অধিকার চাই, নাগরিকের সুবিধা চাই, জনগণের গুড কিছু চাই, তাহলে আপনার স্বচ্ছতা ছাড়া কোনো রাস্তা নাই। রাজনীতির মূল উদ্দেশ্যটাই তো জনগণের জন্য, স্বচ্ছ রাজনীতিবিদ জনগণের জন্য। তাহলে আমরা কিন্তু এই দেশের মুখের কথা, এই জনগণ, এটা তো মুখে আমরা বলি, আমরা তো মুখে সুন্দর সুন্দর কথা বলি, বাস্তব ক্ষেত্রে আপনি এখানেই তো এই জায়গাটাই তো জনগণের সামনে, জনগণ আপনার আজকে যারা মনে করেন যে
18 বছর হয় নাই সে তো আর ভোট দিতে পারবে না। তার তো আর না। মনে করেন তার চিন্তাবাদ যাদের 18 বছর হয়েছে, যারা যারা ভোটার হয়েছে, এই 18 বছর যারা ভোটার হয়েছে তারা তো আরো ওই কি বলে, তারা তো এই এটা কি বলে ম্যাচিউর, তারা তো ইতিহাসটা তাদের তাদের চোখের সামনে, তাদের চোখের সামনে 7-8 বছরের ভিতরে যারা 18 বছর হয়েছে তারা তো অন্তপক্ষে 6 বছর 12 বছর থেকে তো একজনের মানুষের ম্যাচুরিটি চলে আসে। যে 12-13 বছরের পরে এবারে এই যদি ধরেন আপনার একজনের ম্যাচুরিটি যদি ধরেন আপনি আপনার কি বলে এই 14 বছরে হয়, ধরেন 14 বছরে একজন একজন হয়েছে পরে, তাই 14 বছর পরে থেকে 18 বছর, তাই আরো 4 বছর, এই 4 বছরের মধ্যে ওনার সামনে একটা লোকের সামনে কি ঘটছে আর কি করতেছে এটা তো আর কেউ বইলা দিতে হবে না নাকি, এটা 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 তো কারো কাছে শুনতে হবে না, জানতে হবে না। ওনার চোখের সামনে 4 বছরের মধ্যে যে ঘটনাগুলা ঘটছে, নেতাদের কথাবার্তা, নেতারা আগে একই নেতায় কালকে কি বলছে, আজকে কি বলতেছে, এই 4 বছর আগে কি বলতেছে, আজকে 5 তারিখে 5ই আগস্ট 24 সালের পরে কি বলতেছে, বা ওই আগস্ট মাসে কি বলতেছে, আজকে 25 সালে আইসা 25 সালে আগস্ট মাসে আইসা কি বলতেছে। এই এই কথাগুলো অ্যানালাইসিস করলেই তো পাওয়া যায় এই দেশের নেতাদের চরিত্র আয়নার মতন সামনে বাইসে উঠবে না, নাকি বুঝতে সমস্যা আছে? এই যদি 4 বছরের একটা লোকের যদি আজকে যারা ভোটার, আজকে 25 সালে এসে যারা ভোট দিবে, তারা যদি তার পিছনের 4 বছরটা অ্যানালাইসিস করে, তাইলে কি পায় না ম্যাক্সিমাম বিষয়গুলো তার নলেজ আইসা দেবে না? কিন্তু সে তো ওই যে চিলে কান নিছে, চিলের পিছনে দৌড়তেছে, তার কারণে বুঝাবে কে বুঝাইবে? কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ, যাদের কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ, তাদের পক্ষ থেকে আগামী 13ই নভেম্বর একটি কর্মসূচি গ্রহণ করেছে, যেটা হলো কমপ্লিট লকডাউন। আমি এগুলো শুনি নাই বাস্তবে, এগুলা আমি শুনিও নাই, আমি এটার উত্তরও দিব না, কারণ আমি চোখের সামনে যেগুলা দেখি না ওইগুলা ভার্চুয়ালি কথার এগুলা ফালতু কথা, এগুলা কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন কথা, এগুলা কোনো অর্থ নাই, এগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না, যেটার কোনো ভিত্তি নাই এটা আমি মন্তব্য করতে রাজি না, এটা ভালো মন্দ আমি বলতে রাজি না। চোখের সামনে যদি কোনো কিছু দেখা যায়, বাস্তবে যদি কোনো কিছু শোনা যায়, তারপরে এটা বলা যাবে এটার ভালো মন্দ খারাপ ওই যে আমরা মাঝখানে কথা বলতে পারি, কিন্তু ভিত্তিহীন কোনো কথা কি আমাদের কতটুকু সহযোগিতা করছে কিংবা করছে, ওই সামাজিক যোগাযোগ মাধ্যমের কোন একটা প্ল্যাটফর্ম থেকেই এই মেসেজটা আসছে যে আগামী 13ই নভেম্বর একটা লকডাউনের একটা কর্মসূচি গ্রহণ করছে বা লকডাউন কর্মসূচি আসতে যাচ্ছে। এই লকডাউন কি হবে? লকডাউন তো এই যে ওই লকডাউন তো হয়েছিল ইয়াতে ওই যে করোনার সময়, এই লকডাউন আবার কি? লকডাউন তো হয়েছিল করোনার সময়, এখন আবার কি লকডাউন? এগুলা কি? এগুলা টোটালি আমার জানা মতে এগুলা কমপ্লিটলি এটা সামাজিক যোগাযোগ মাধ্যম, এআই বা মেকিং এগুলা অস্থিরতা সৃষ্টি করে, এগুলা কোনো বক্তব্যই এগুলা অথেন্টিক না, এগুলা নিয়ে মাথা কামাইবার কোনো সুযোগ নাই, এগুলা একেবারেই অবান্তর, এগুলো নিয়ে কথা বলার কোনো বা মাথা কামানোর কোনো সুযোগ আছে বা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনার সামনে উদ্ভট সামনে যেটা ঘটতেছে এটা নিয়ে আমরা কথা বলতে পারতেছি না সঠিকভাবে, আর উদ্ভট কি ঘটবে সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো 5 বছর আগের বক্তব্যটা আপনি এখন পেশ করতে পারেন না, এগুলো নিয়ে মাথা ঘামে কিছু নাই, কি আছে মাথা সামনে বাস্তবে যদি কোনো কিছু ঘটে অথবা ঘটার সম্ভাবনা দেখে, এগুলো তো আইন শৃঙ্খলা বাহিনী আছে, দেশের অসংখ্য গোয়েন্দা সংস্থা। জি বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম কি রাজনৈতিক ভাবে সচেতনতা বাড়াচ্ছে নাকি বিভাজন সৃষ্টি করতেছে? আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন? না, আপনি দুটোই বলতে পারেন। এখানে ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে যে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি বলছি যেটা ব্যবহার, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমের সব ইনফরমেশন গুলো আপনি পাইতেছেন, এই ইনফরমেশন গুলো পাই আপনি সঠিকতা নিরূপণ করা, এখানে এটা দ্বন্দ্ব সৃষ্টি হয়।
সেটার আপনি বাস্তবে খুঁজতে হবে। বিষয়গুলা এআই দিয়ে কিছু বানানো হয়, কিছুটা ফেক মানুষের কাল্পনিক বক্তব্য, কিছুটা আছে এই 10 বছর আগের বা 5 বছর আগের একজনের বক্তব্য। এগুলারে এডিটিং কইরা করে এডিট কোনো না কোনোভাবে এডিট করা হইতেছে। বিভিন্ন ধরনের করা হইতেছে মানুষের বিভ্রান্ত এডিটিং করা। এখন এগুলা নিয়া তো বিচলিত হওয়ার কিছু নাই। বাস্তবে একটা ঘটনা ঘটলে এটা কিন্তু বুঝা যায়। একটা ভিডিও দেখলে পরে বুঝা যায় এটা আসলে কবে। একটু ভিডিওর দিকে ভালো করে একটু এনালাইসিস করলেই বুঝা যায় এটা কখনের ঘটনা। জি, আমরা এটা কি শেষে আরেকটা রিসেন্ট প্রশ্ন ঘটনা নাকি অনেক আগের করবো। ঘটনা? ভাই, রাজনীতিতে জি, জনগণের আস্থা ফিরিয়ে আনার জি, জন্য জি। আপনার কি কোনো পন্থা জানা আছে বা উপায় কি? এই উপায়টা তো আসলে জনগণের কারণ আস্থা ফিরিয়ে আনতে হইলে 14 একটা উপায় নির্বাচনের বলতে পরে 14 উপায় সালের নির্বাচনের পরে এক ধরনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল, 5 আগস্টের পরে আরেক রকম প্রেক্ষাপট তৈরি হয়েছে, আবার হ্যাঁ, সামনে আরেকটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে। তখন জনগণের ভিতরে আস্থা ফিরে আসার জন্য বা এই রাজনীতি নিয়ে মানে এখন অনেকেই রাজনৈতিক ভাবে উদাসীন, কিন্তু এই উদাসীনতা কাটিয়ে কিভাবে এই এখন হ্যাঁ, এখন রাজনীতিটাকে জি প্রশ্নটা ক্লিয়ার করেন, সমস্যা নাই, বলেন না, ক্লিয়ার করে বলেন, সমস্যা নাই। মানে রাজনৈতিক জনগণের যে মানুষ জনগণের আস্থা রাজনীতিতে ফিরিয়ে আনা জনগণের আস্থা রাজনীতির প্রতি ফিরিয়ে নাকি? আনার একমাত্র উপায় কি হতে পারে? একদম শর্ট মানে ইয়া হ্যাঁ, ভাষায়। একমাত্র উপায় বলা, হ্যাঁ, একমাত্র উপায় বলাটা তো কঠিন। একমাত্র উপায় বলাটা কঠিন। একমাত্র উপায়টা আপনি কিংবা কিভাবে জাস্ট উপায়টা কি? অনুমান করবেন? উপায় কি? একমাত্র উপায় বলতে বলাটা, হ্যাঁ, উপায়, হ্যাঁ, অনেকগুলা উপায় থাকতে পারে বা উপায় খোঁজার চেষ্টা করা। এখন খুঁজতে গেলে কি করতে হবে? কারে নিয়ে বসতে হবে? কে বসতে হবে? জনগণ তো আর সরাসরি বসে না। জি, জনগণ জনগণ তো আসলে সরাসরি শুধুমাত্র ওই যে আপনি যদি নির্বাচনের ব্যবস্থা করেন, জনগণ সেখানে ভোট দিতে পারে। এছাড়া জনগণকে সম্পৃক্ত করার আর মাধ্যমটা কি? বা এই জনগণের সুযোগটা কোন জায়গায়? ওই যে ক্ষমতা, জনগণের তার ক্ষমতা। সুযোগ আপনার নাই। ওয়ার্ডে আপনি নেতা, যারা এই আপনি দেশের আপ- রাজনীতিবিদ, আপ- যারা স্বঘোষিত, হ্যাঁ, আপনার এলাকায় হ্যাঁ, আপনি নেতা, আপনি একটা কর্মসূচি দিলেন, ওই এলাকার সব দোকানপাট বন্ধ, মেল ফ্যাক্টরি বন্ধ, মিটিং এ হ্যাঁ, যোগ দাও, না হলে চাঁদা দাও। হ্যাঁ, বিগত দিনগুলোতে তো তাই দেখে হ্যাঁ। আসছি, বাধ্যতামূলক আপনার এখন যেতে হবে। আপনি সেই দল এই করেন দেশের না করেন, দেশের আমি যেটা বুঝি, আপনি আমার যতটা আপনি অনুমান, আমাকে ভালোবাসেন, দেখেন আপনি আমাকে ভালোবাসেন বা না বাসেন, ডাজ নট ম্যাটার। এই বাট দেশে এই দেশের রাজনীতি, হ্যাঁ, বাট আমি যখন হ্যাঁ, একটা কর্মসূচি হ্যাঁ, ডাক দিয়েছি, আমার কর্মসূচিতে আপনার যেতে হবে। আপনি যে কোনো দল করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার লোক দেখাইতে হবে, আপনার যেতে হবে। হ্যাঁ, তা না হলে আমার এলাকায় তুমি সঠিকভাবে হ্যাঁ। ব্যবসা করতে পারবে না, চলাফেরা করতে পারবে না। হ্যাঁ, বিগত আপনার খরচটা দিনগুলোতে 500 টাকা খরচ প্রায় দিয়ে দিতে হবে। হ্যাঁ, যারা হ্যাঁ, আবার যারা মানে হ্যাঁ। এই একদম নিম্ন শ্রেণী তাদেরকে না, এখনো প্রয়োজনে তাই দিতেছে। আহ, কাউরে হুম, কাউকে 500 টাকা দিতেছে। হ্যাঁ, এই এই নেতারা টেন্ডেন্সি তো নেতারা বিগত 500 টাকা দিনগুলোতে আমরা আনতেছে, দেখে আসছি। ছোট বাচ্চারা 300 করে দিতেছে। হ্যাঁ, 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 এই আছে। টেন্ডেন্সি তো এগুলা আমরা বিগত রাজনীতিতে এখন দিনগুলোতে এগুলা দেখে এখন আসছি। মানে এখনো কি এই আমরা সেই চাপানের ওই মতন ব্যবহার করে। মানসিকতার হ্যাঁ, ভিতরেই থাকবো, নাকি হ্যাঁ, এখান থেকে হ্যাঁ। আর বেরিয়ে আসার কোনো উপায় আছে? এইখান হ্যাঁ, এইখান থেকে এইখান থেকে বেরিয়ে আসার আপাতত ব্যবস্থা
ভাই আমরা শেষ শেষ করে দিব, অনেকক্ষণ অলরেডি হয়ে গেছে। একটু আপনি নিজেও জানেন যে আমি শারীরিকভাবে অসুস্থ বা ইনজুর, তবুও আপনার সাথে আড্ডা দিতে ভালো লাগে, আড্ডা দেই। হ্যাঁ, অনেক ইয়া হয়ে গেছে। তো একটু আপনার শেষ বক্তব্য শুনে, শেষ কথা শুনে আমরা আস্তে আস্তে শেষ করে দিব। এখন আপনি যে প্রশ্নটা করছিলেন যে ওই সহজে সমাধান করতে গেলে, এই সহজে এই দেশের সমস্যার সমাধান করতে গেলে আপনার এটা কি মঙ্গল গ্রহ অথবা চাঁদের দেশ থেকে একটা স্পেশাল বাহিনী আইনে এই দেশটা শাসন করতে হবে। আর নাইলে এই দেশের দেখেন রাজনৈতিক নেতারা ম্যাক্সিমাম রাজনৈতিক নেতারা এই দেশের এই 50 বছরের ইতিহাসে রাজনৈতিক নেতাদের কোয়ালিটি একেবারে মানে শূন্যের কোটায়। কোনো এই দেশের মানে রাষ্ট্র পরিচালনার কোনো যোগ্যতা এই দেশের কোনো রাজনৈতিক নেতাদের নাই। এই দেশের দেশটাকে 3 জন মানুষ মানে ভালোভাবে দেশ চালাইছে, ব্যক্তি হিসেবে ভালো ছিল। এটা এই দেশের 50 বছরের ইতিহাসে, 54 বছরের ইতিহাসে স্বীকৃত। সেটা হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আলহাজ হুসেইন মাহমুদ এরশাদ এবং সর্বশেষ মঈনুল আহমেদের প্রশাসন। এই 3 জন, দ্যাট মিনস কেউই কিন্তু পলিটিক্যাল ম্যান না, সবাই কিন্তু ব্যক্তি, তারা সেনাবাহিনীর লোক, ব্যক্তি গুড ছিলেন। এই 3 জন ব্যক্তি গুড ছিলেন এবং 3 জনে কিন্তু ভালো চালাইছেন। এটা কিন্তু এ টু জেড খারাপ, এই 3 জনে খারাপ চালাইছেন, এটা এই দেশের মানুষের নয়। বাকি যত রাজনৈতিক দলের পরিচয়ে, রাজনৈতিক দলের নেতা হইয়া, চেয়ারম্যান হইয়া, মহাসচিব হইয়া যারা দেশ চালাইছেন সবাই অযোগ্য হিসাবেই প্রমাণিত হয়েছে এই 54 বছরের ইতিহাসে। আমার অ্যানালাইসিসে, আমার ক্ষুদ্র জ্ঞানে এই 3 জন ব্যক্তি গুড চালাইছেন। দ্যাট মিনস হয় সেনাবাহিনীর লোক আনতে হবে গুডম্যান, আর নতুবা চাঁদের থেকে মানে মঙ্গল গ্রহ থেকে লোক হায়ার করে আইনা এই দেশ চালাইতে হইব। তাইলেই হয়তো যদি ভালো চলে। সেনাবাহিনীর একটা অনলাইনে সৃষ্টিকর্তা আর সমাজ থেকে সৃষ্টিকর্তা চাইলে তো সবকিছু সম্ভব। আমরা ওই দিকটা যেতে চাই না। আরেকটা সংবাদ যেটা হলো আপনার সেনাবাহিনী সম্ভবত 13 তারিখ থেকেই তাদের যে আপনার এই ফোর্স মানে তাদের যে সোলজাররা আছে তাদের 50% ব্যারাকি ফিরিয়ে নিচ্ছে। এই ব্যাপারটা কি আপনি কিভাবে মানে আখ্যায়িত করবেন? নিয়ে যাবে। এই ব্যাপারটা তো মানে তাহলে আমাদের ব্যাপারটা ওনাদের নিয়ে যাচ্ছে না নিয়ে তো উপায় নেই। ওনারা কি করবেন? এখানে প্রশাসনের কাহিনীটা হইলো, প্রশাসনের কাজটা হইলো আপনার অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিসটা ডিপেন্ড অন চিফ পারসন। এখানে যদি দ্বন্দ্ব হয়, এখানে যদি মানে 2 জন অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ হয়ে যায়, তাহলে কে কার কথা শুনবে, ক্যারি করবে কে? একজন চিফ অর্ডার দিল, ক্যারি করার যে সেকেন্ড ম্যান সে ক্যারি করলো না, তাহলে তো কাজ হবে না। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ চালাইতে হলে একজন চিফ, তার পরিস্থিতি আপনি শুনতে হবে, মানতে হবে। এখন অ্যাডমিনিস্ট্রেশনের আপনি দিলেন অর্ডার, আমি এটা ক্যারি করার মতো না। আপনি যদি অন্যায় অর্ডার দেন, আমি এটা ক্যারি করতে গেলে লাইবিলিটি কার আসবে? লাইবিলিটি তো সরাসরি আমার আসতেছে। আমি তো আপনার ভুল সিদ্ধান্তটা আমি কার্যকরী করবো না, তাহলে আমি দায়িত্ব নেব না নাকি? আমি দায়িত্ব নিব না, রাইট? মানে আপনার না, আমি দায়িত্ব নিব না। আমি যদি মনে করি যে আমার কাছে মনে হচ্ছে না ওই আদেশটা পালন করাটা ঠিক হবে না,
তাহলে তো আমি তো দায়িত্ব নিতে যাব না। আর যদি আমার কোনো লোভ থাকে, আমি যদি এখানে কোনো স্বার্থ থাকে, সেই ক্ষেত্রে আমি আপনার সঙ্গে কোঅপারেট করব, আপনার সঙ্গে লিঙ্ক হয়ে কাজ করবো, তখন আর সমস্যা হবে না। কিন্তু যদি আমার কোনো স্বার্থ এখানে, আমি যদি মনে করি না যে না, আমি এখানে এই স্বার্থতে আমি যাব না, তাইলে তো আর এখানে প্রশাসন চলবে, অ্যাডমিনিস্ট্রেশন চলবে না। এখানে আমাদের দেশে তো টোটালি জগা খিচুড়ি। আমাদের দেশে ওই যে কথা বলে না, এই আমি যেটা বলতেছি, বারবার বলতেছি, আমাদের দেশের সবকিছুর যে সমন্বয় করবেন, কে কাকে সমন্বয় করবে, কে মূল ভালো দায়িত্ব পালন করবে, আর কার অর্ডার কে পালন করবে। আপনি নিজেই যদি ২ নম্বর হন, আপনি তাহলে কি আপনি যদি পরিস্থিতি কি আরেকজনে আসলে বলেন মিয়া আমরা ভালো হয়ে এই যাও, আপনার কথা কেউ আগামী শুনবে? আগামী দিনগুলো যে আসতেছে আমাদের আমাদের জন্য, সেগুলার আসলেই আমরা মনে হয় প্রস্তুত না। সামনের দিনগুলোতে মানে কিভাবে কি হবে, কি হচ্ছে এটা সামনের দিন এখন যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন, সরকার পরিচালনা করতেছেন, একেবারেই একেবারেই এই যে কি বলে, মানে গুলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছেন। গুলা পানিতে কোনো সময় মাছ শিকার করা যায় না। এইখানে মাছ তো মাছ একেবারে সবসময় গোলাপানি অন্ধকারের করে, দিকে তাই এই না? দেশকে ঠেলে দেওয়া হইতেছে। গুলা পানিতে মাছ তো মাছ শিকার করা যায় না, গুলা পানিতে মাছ শিকার করা যায় কিন্তু মাছের তো বাসস্থানটা তো অনেকটা গোলাপানিতেই। না। না না, গুলা পানিতে মাছ শিকার করা যায় না। এটার ব্যাখ্যা দিতে গেলে আবার আমি ব্যাখ্যা দিয়ে এখানে ০.৫ ঘন্টা লাগবে। আজকে এটা ব্যাখ্যা ঠিক দিব আছে, আজকে আমরা না, ব্যাখ্যায় যেতে এটা তো চাই আপনি না, আমরা আজকে পদ বাক্যটাই জানে আমাদের দেশে আছে। কথাটা হইলো আমাদেরকে কমপ্লিটলি অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, কে পুরা রাষ্ট্র এবং জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দিতেছেন। সামনে মানে ভালো কিছু আশা করার কোনো না। সুযোগ নাই। আরেকটা কথা, যে জিনিসটা হলো একটা একটা যেকোনো দেশের সেনাবাহিনী যদি এতদিন পর্যন্ত আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যদি এই ব্যারাকের বাহিরে থাকে, তখন তাদের এই নিয়েও তো প্রশ্ন উঠেই যায়। হ্যাঁ, না, এটা তো কোনো হ্যাঁ, দেশের জন্য ইন্টারন্যাশনাল শুভ লক্ষণ না। হিউম্যান রাইটস এর প্রশ্নবিদ্ধ হয়ে যায়। শুভ লক্ষণ না। হ্যাঁ, না, না, এটাই। মানে কথাটা হলো কি, আপনার আপনার ওই যে না, শুভ লক্ষণ না, এবং এটা সম্ভব না। আপনার আন্তর্জাতিকভাবে আপনার গ্রহণযোগ্যতা কমে যাবে। আন্তর্জাতিক তাহলে কিছু হিউম্যান রাইটস আছে, ইন্টারন্যাশনাল কিছু আপনার চুক্তি আছে, এগুলো লঙ্ঘন হয়ে যাবে। আপনি এটা মানতে বাধ্য। আপনি এইটা ওভারটেক করতে পারবেন না। আপনি তো দেশ চালাইবেন, আজ দ্য ওয়ার্ল্ড, আপনার দেশটা আপনি চালাইবেন বিতর্কত, কিন্তু কিছু কিছু বিষয় আছে, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন চুক্তি, ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশনের, জাতিসংঘের কিছু রুল আপনার সমন্বয়ের মাধ্যমে আপনাকে দেশ চালাইতে হবে। আপনি ওইটারে ওভারটেক করতে পারবেন না। আপনার মতো করে চালাবেন, কিন্তু গ্লোবালাইজেশনের যে সমস্যাটা হইতে পারে, গ্লোবাল মেকানিজমে, গ্লোবাল পলিসিতে, গ্লোবাল হিউম্যান রাইটসে যদি হয়, আপনার লঙ্ঘিত হয়, সেই ক্ষেত্রে আপনাকে ইন্টারন্যাশনালি বা জাতিসংঘ থেকে আপনি প্রশ্নের সম্মুখীন হবেন এবং আপনি চাপের মধ্যে থাকবেন। যেমন বাংলাদেশের সেনাবাহিনী বা বিভিন্ন বাহিনী কিন্তু আন্তর্জাতিক জাতিসংঘের আন্ডারে বিভিন্ন দেশে কাজ করে। সেই ক্ষেত্রে আমাদের এটা এই দেশের সেনাবাহিনীর বা আমাদের যে যারা সৈনিকরা দেশে বা বিদেশে বিভিন্ন জায়গাতে আছেন, মোটামুটি একটা ভালো সম্মান এবং সুনাম আছে। এখন যারা মনে করেন এখানে দেশের অভ্যন্তরে যদি তারা বিতর্কিত হয়ে যায়, সেই কাজটা কিন্তু অনেক সময় তারা করতে চাইবেন না, এবং আন্তর্জাতিকভাবে ধরনের চাপ আসবে যে তাদের ওই যে বিদেশের টাকা থেকে যদি মনে করেন জাতিসংঘের যে সুবিধাটা এখন আমরা দেশের সেনাবাহিনী বা বিভিন্ন বাহিনীর লোকরা যাইতেছে, যে সুবিধাটা পাইতেছে, তারা যদি ওইখানে না যাইতে পারে, এই সুবিধাটা তারা পাইবে না। এখানে এটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এরকম অনেক বিভিন্ন বিষয় আছে, আপনার জটিলতা সৃষ্টি। এখন আমরা যারা দেশে এখন বর্তমান দেশ চালাইতেছেন, এরা সবাই জ্ঞান পাপী মানুষ,
আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝি আমরা তো মানে এত এত বুদ্ধি টুদ্ধি কম, এত এত জ্ঞানী না, কিন্তু এখানে ওনারা যারা জ্ঞান পাপী, আমার ক্ষুদ্র জ্ঞান এটাই আমি বুঝতে পারছি, এই যারা জি দেশ চালাইতেছেন তারা জ্ঞান পাপী। এনামুল ভাই, এটা যদি আমাকে মনে করে খারাপ, আমি এনামুল আমি ভাই, আমি খারাপ, এটা মানতে আমার এনামুল সমস্যা ভাই, নাই। শেষ প্রশ্ন, জি শেষ প্রশ্ন, জি জোট বাদ দিয়ে জি আসল সমঝোতা, এটা কি জামাতের কোনো গোপন কৌশল জি। নাকি নতুন রণক্ষেত্র? না, এটা তো গোপন কিছু না, এটা তো ওনারা ওনারা বোধহয় সম্ভবত আমি একটা ভিডিওতে দেখলাম, এটা ওপেনই বলছেন যে এটা আমরা কারো সঙ্গে জুট করব না। আমাদের আমির সাহেব যেটা বলছেন যে আমরা কারো আসল সঙ্গে জুট করব না, তবে জোট আসল করবো না, সমঝোতা বাট হতে পারে। আসল সমঝোতায় আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, আসল সমঝোতা তো হতেই পারে। এটা এটা এভাবে উনি বলছেন যে আসল আসল সমঝোতা হতে পারে। কিন্তু আমাদের আমরা কারো সঙ্গে মানে কারো সঙ্গে জুট করব না, এই জাতীয় সম্ভবত কথাগুলা। তাহলে এটা তো লুকানো না, এটা তো ওপেনই। এটা তো আর সমস্যারও কিছু দেখতেছি না। আপনার সঙ্গে আমি এই জোট না করলাম, কিন্তু আসল সমঝোতা তো করতেই পারি। আপনি এটা তো এখানে সমস্যার কিছু তো নাই। প্রশ্নটা এখানে না। আপনি প্রশ্নটা হইল আপনি এই যে এখানে আমাদের দেশের সমস্যাটা হইল কি? আমাদের দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তার নিজস্ব পলিসি এবং নিজস্ব এজেন্ডা এবং গুড মেকানিজমের মধ্যে কেউ নাই। সবাই হলো যে কোনো মূল্যে আমাকে সরকার ক্ষমতা গ্রহণ করতে হবে, যেখানে জাতীয় পার্টির সঙ্গে এই জাতীয় পার্টির সঙ্গে এবং আলহাজ পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের সাথে ইয়াটা হইলো কি, এই গ্যাপটা হইলো কি বা দূরত্বটা হইলো কি, আলহাজ পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ দেশটাকে পরিচালনা করেছেন, রাষ্ট্রকে পরিচালনা করেছেন। আর এখন অতীতে এছাড়া যারা তোমার বড় দল এবং অন্যান্য দল যারা এখন যাইতে চায় বা তারা যারা আগে ছিলেন, তারা ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে, রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন। এটা কিন্তু সবাই ওনাদের বক্তব্য এটা, যে আমরা ক্ষমতায় যাইতে চাই, ওনারা ক্ষমতায় যাইতে চায়। আর আলহাজ পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র পরিচালনা করেছেন। এখন জ্ঞান পাপীরা এখানে রাষ্ট্র পরিচালনা, ক্ষমতায় আর পরিচালনার মধ্যে যদি কোনো বিভাজন রাষ্ট্র সৃষ্টি করতে না পারে, পরিচালনায় কেউ যেতে এটা চায় না, আমার ক্ষমতায় যেতে ব্যর্থতা। চায়, এটা ক্ষমতার ব্যবহার করতে চায়। সবাই ক্ষমতায় যাইতে চায়, হ্যাঁ আর ক্ষমতায় যাইতে চায়, এই বিষয়গুলা এখন জ্ঞান পাপীরা এটা বুঝতেছেন কিনা, এটা বুঝতে জনগণকে এটা বুঝাইতেছেন কিনা, ক্ষমতাটা কি আর পরিচালনাটা কি। জি ভাই, ক্ষমতা এখন এবং পরিচালনা কি এটা আমরা কম্পিটিশনটা হইলো যে কোনো মূল্যে আমি ক্ষমতায় যাইতে চাই। হ্যাঁ, ক্ষমতায় থাকতে চাই, মানে ক্ষমতায় হলো মূল মুখ্য আর বিষয়। আমরা কিন্তু বলতেছি হ্যাঁ ক্ষমতায় যাইতে চাই, অথবা এখন যে এখন যে কয়েকটা দল আছে তারা কিন্তু এখন কিন্তু সরাসরি কিন্তু এই বাংলাদেশে কোনো সরাসরি কোনো দল কিন্তু রাষ্ট্রের দায়িত্ব নাই, বা কোনো দল কিন্তু রাষ্ট্র পরিচালনা করে না। কিন্তু বাস্তবতা কি, বেশ কয়েকটি দল কিন্তু স্বঘোষণায় কিন্তু প্রভাব খাটাইতেছে, ক্ষমতা দেখাইতেছে। কার সঙ্গে? জনগণের সঙ্গে নয় কি? কার সঙ্গে দেখাইতেছে? সরাসরি কোন দল, কোন রাজনৈতিক দল বর্তমানে সরকারে নাই, কোন সরকার কোন রাজনৈতিক দল এখন সরকার পরিচালনা করে না। কিন্তু তারপরেও বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা স্বঘোষিত সরকারি দল এবং হিসেবে নিজেদের পরিচয় দিতেছে এবং প্রভাব খাটাইতেছে। এইটাই তো এই দেশে সম্ভব। এটা কি পৃথিবীর অন্য কোনো দেশে সম্ভব? এই অবস্থান নাকি পৃথিবীর অন্য কোনো দেশে সম্ভব? এটাই আপনার অসাধারণ জনগণ মেনে নিয়েছে। আর শুধুমাত্র বাংলাদেশে সম্ভব। এই আপনার এই অসাধারণ জনগণ এটা মেনে নিয়েছে, এভাবেই চলতে হবে বাংলার জনগণকে। আহ ওই যে ঘুরে ফিরে একটা কথা আসে, যেই যায় লঙ্কা সেই হয় রাবণ। আমাদের অবস্থা হয়েছে তাই।
আমরা এই মানুষকে হ্যাঁ, আশ্বস্ত করি, একটা আশার মামুন ফুল ভাই, দেখাই, এই রাবণ, বাট মামুন ভাই, হ্যাঁ, একটা মিনিট, হ্যাঁ, মামুন ভাই, এই ভাই শেষ করবো। রাবণের কথাটা বলছেন, আমি রাবণের ব্যাপারে একটা কথা বলবো, 1 মিনিটের মধ্যে শেষ করবো। রাবণের কথাটা যদি বলেন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, হ্যাঁ, এটা আমাদের দেশে প্রচলিত বক্তব্য। কিন্তু এই মহাভারতের যে রাবণের চরিত্র, এই রাবণের একটা উক্তি আছে যেটা পৃথিবীর মানুষ আদৌ সেটা পালন করে, শুধু বাংলাদেশ রাজনৈতিকভাবে সেটা পালন করে না। রাবণের একটা উক্তি আছে, বিখ্যাত উক্তি, এটা হলো যে শ্রী রামচন্দ্রের দূত যখন গেছিল, সীতা যখন অপহরণ করে রাবণ যখন সীতাকে অপহরণ করেছিলেন, সীতা যখন রামের বাড়িতে ছিল, মানে তার বাড়িতে বন্দী ছিল, তখন শ্রী রামচন্দ্রের দূত এই রাবণের বাড়িতে গেছে এই অপহরণের ব্যাপারে কথা বলার জন্য, দূত হিসেবে, এবং গিয়া সেখানে রাবণের বাড়িতে গিয়া ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, এবং তারা মানে তলোয়ার বা খর্ব, ওই সময়ের অস্ত্র, মানে উচ্চ স্বরে তারা কথা বলেছে। আমি সংক্ষেপে বলতেছি, তখন এই রাবণের একটা বিখ্যাত উক্তি তখন ছিল যে, তোমরা যদি দূত না হতে, দূত দূত বলতে তো এটা তো সবাই বুঝতেছেন, দূত মানে আরেকজনের প্রতিনিধি হিসেবে, কোন দূত না হতে তোমাদের শির এখন তোমাদের শির তখন কর্তন আমি করে ফেলতাম। তোমরা যদি দূত না হতে, মানে তোমরা যদি কারো মেহমান না হইতে, তাহলে তোমাদের শিরটা আমি কর্তন করে ফেলতাম। এই যে উক্তিটা, হ্যাঁ, মানে তার বাড়িতে দাঁড়াইয়া তার সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার পরেও উনি শুধুমাত্র মেহমানের কারণে উনি বলছেন যে, যদি মেহমান না হইতেন আপনারা, আপনাদের শির আমি কর্তন করে ফেলতাম। মানে উনি বুঝাইতে চাইছেন যে, আমি তোমাদেরকে এখন হত্যা করতে পারি, তোমাদের গলা কর্তন করতে পারি, কিন্তু শুধুমাত্র মেহমানদারির কারণে, আপনারা মেহমান আমার দূত হিসাবে আসছেন, সেই কারণে আমি এই কাজটা করলাম না। এখন এই রাবণ হইল ইতিহাসের সবচেয়ে মানে জঘন্য ব্যক্তি, ঘৃণিত ব্যক্তি। আমাদের দেশের রাজনীতির যে নেতাদের চরিত্র, এখন নেতারা যে ভূমিকা রাখতেছেন, সেই কি নিকৃষ্ট ব্যক্তির চেয়েও খারাপ কিনা না ভালো? আমার এটা জনগণের কাছে প্রশ্ন, যে আপনারা দেখেন যে সমাজের নিকৃষ্ট ব্যক্তি রাবণ, ঐতিহাসিক চরিত্র, যে সেই রাবণ, যে বিখ্যাত রাক্ষস, যাকে বলা হয় রাক্ষস এবং সবচেয়ে হিংস্র, সেই হিংস্র ব্যক্তির যে আপনার কি বলে, যে সহমর্মী, যে মেহমান, যে ওই যে এটা কি বলে, কি বলতে পারেন আপনি, যে ভদ্র আচরণ, যে ভদ্রতা, হ্যাঁ, যে একজন দূতকে কতটুকু সম্মান প্রদর্শন করলো। হ্যাঁ, হ্যাঁ, ওনার বাড়িতে মেহমান গিয়া উনার উপরে চড়া হয়েছে, মানে উনার উপর উত্তেজিত হইতেছে, উনাকে তলোয়ার উচ্চারণ করে কথা বলতেছে। তখনই উনি ওই কথাটা বলছিল যে, যদি তোমরা দূত না হইতে, তাই তোমাদের শির আমি কর্তন করে ফেলতাম। তোমরা যদি আমার বাড়িতে মেহমান না হইতে, তাহলে তোমাদের মাথা আমি কেটে ফেলতাম। তাহলে উনি একটা নিকৃষ্ট ব্যক্তি কতটুকু মানে কতটুকু সংযত আচরণ এবং সম্মান করতেছেন একজন মানুষকে, একজন শত্রু পক্ষকে কতটুকু সম্মান প্রদর্শন করতেছেন। আর আমাদের দেশের এই নেতারা দের চরিত্র কি, তারা কি আচরণ করতেছে এই দেশের অন্য দলের নেতাদের সঙ্গে এবং এই দেশের জনগণের সঙ্গে কি করতেছেন, এই জিনিসগুলা যদি বিচার বিশ্লেষণ করেন, তাইলে সব প্রশ্নের উত্তর এই দেশের জনগণ পেয়ে যাবে। না, কি করা উচিত আসলে এনামুল ভাই, আমরা ওইরকম ভাবে করতে চাই না বা করার সুযোগও পাই না। কারণ হলো প্রেক্ষাপটে আমাদেরকে ভিন্নভাবে দাবিত করে দেয়, এটা নানান সময়, নানান কারণে, নানান ইয়াতে। এখন ঘটনা হলো, আমাদের নিজের স্বাধীনতা নিজেরই খুঁজতে হবে। আমরা অন্য কারো আশা, কারো কাছে গিয়ে স্বাধীনতা খুঁজে স্বাধীনতা পাবো, বা আমাদের
এই পরিবর্তনের কোনো চুয়া যে অন্য কোন রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপটে যে রাজনৈতিক দল বলেন বা যাদেরকে বলেন তাদের দ্বারা যে সম্ভব এটা মনে হয় আদৌ আমরা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই না। আমাদেরকেই মানে আমাদের পরিবর্তন করতে হবে, আমাদেরকেই সার্বিক এই এর মধ্যে যেতে হবে। তাও যদি কোনো কারণে একটা প্রেক্ষাপট যদি তৈরি হতো উভয় দলের ভিতরে, মানে সব দল রাজনৈতিক দল মানে একচেটিয়া যখন একটা দল ক্ষমতা পেয়ে যায় তখন স্বেচ্ছাচারিতা তাদের ভিতরে তাদের মনোভাবটা অনেক বেড়ে যায়। এটা হলো সবচেয়ে বড় কথা। স্বেচ্ছাচারিতা যেরকম আমরা বিগত সরকারের আমলে আমরা দেখেছি, যখন বিএনপি বলেন বা জামাত বলেন কিংবা অন্যান্য দলগুলা বলেন তাদের কোনো পাত্তা ছিল না। একমাত্র আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত তাদেরই একটা জয় জয়কার ছিল, তাদের উপস্থিতিটাই ছিল অন্যরকম, যার জন্যই বিরোধী দল বা বিরোধী শক্তি বলতে কোনো কিছু তখন ছিল না। এখনো দেখা যাচ্ছে যে আমরা 5 আগস্টের পরে যে আমরা যে স্বপ্ন, যে চিন্তা চেতনা ছিল, যে আশা উদ্দীপনা ছিল, সেটা থেকে আমরা অনেকটাই ব্যাকফুটে চলে আসছি বা ব্যাকফুটে চলে যাচ্ছি। এটা মূল কারণ হলো ওই যে মানে যখন আপনার 5 আগস্টের পরে একটা পরিবেশ ছিল, প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের একটা জয় জয়কার ছিল, এখন হয়ে গেছে অন্য আরেকটি দলের জয় জয়কার। এই জয় জয়কার হওয়ার কারণে তাদের ভিতরে একটা আত্ম অহংকার চলে আসে। এই আত্ম অহংকারের কারণেই তারা দিক বিদিক ছুটে বেড়ায়, দিক বিদিক সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্তের মানে জনগণের বিন্দুমাত্র সংযুক্তি বা সম্পৃক্ততা থাকে না। তো আমরা চাই মানে একটা ব্যালেন্স